আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে চলে এসেছি আমাদের আদর্শ গ্যাস আর গতিতত্ত্ব অধ্যায়টার চতুর্থ ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আলোচনা করব। আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো পড়বো সেই জিনিসগুলো কিন্তু আমাদের বলতে গেলে প্রথম পোর্শন অর্থাৎ আদর্শ গ্যাস পোর্শন, ওই পোর্শনটার ম্যাথগুলো কভার করে ফেলবে। এরপরে আমরা পরের ক্লাস থেকে শুরু করে দিব আমাদের জলীয় বাষ্প, বায়ুর চাপ, শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতা, এই জিনিসগুলো নিয়ে আলোচনা। তো আজকের ক্লাস পর্যন্ত আমরা বলতে পারি এই চ্যাপ্টারের একটা পার্টিকুলার পোর্শন শেষ হয়ে যাবে অফিসিয়ালি। সো আমার অলরেডি স্লাইডগুলো দেওয়া আছে। সো আগের স্লাইডগুলো থেকে কোনো প্রবলেম থাকলেও তোমরা আমাকে জানাতে পারো কমেন্টে। সো ওগুলো নিয়ে আমি ডিসকাস করার চেষ্টা করব। আর আজকের ক্লাসে আমরা যে ম্যাথ করব সেই ম্যাথগুলো করার জন্য তোমাদের অবশ্যই এখন খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। তোমরা অলরেডি, আমি জানি যে মাত্র বায়োলজি ক্লাস শেষ হলো, হাসনাত শুভ্র এই ক্লাসটা নিয়েছিল অ্যান্ড ওই ক্লাসটা করে হয়তো অনেকেই টায়ার্ড, অনেকেই হয়তো মাঝখানে নামাজ পড়ার সময় পাওনি। সো তাদেরকে আমি বলবো তোমরা আস্তে ধীরে নামাজ পড়েই যুক্ত হও, কোনো সমস্যা নেই। আমাদের এই ক্লাসটা রেকর্ডেড থাকবে অ্যান্ড পরবর্তীতে রেকর্ডেড পোর্শনটা দেখে নিলেও হবে। আমি এই জিনিসটা বুঝি যে একসাথে এতগুলো ক্লাস হয়তো তোমাদের জন্য অনেক মনোটোনাস হয়ে যায়, কিন্তু তারপরও কি করার, এখন ভাইয়াদের তরফ থেকে যদি চিন্তা করি সেটা হচ্ছে যে আমাদের ক্লাসগুলোই নিতে হবে এই বিকাল থেকে রাত এই টাইমটার মধ্যেই বেশিরভাগ। সকাল দিকে হয়তো অনেকের কলেজ থাকে বা অন্যান্য কাজ থাকে, তো এর জন্য আমাদের এই টাইমটাই বাছাই করে নিতে হচ্ছে। আর আমরা কিন্তু অলরেডি কমিটমেন্ট দেওয়া ছিল ফেব্রুয়ারি থেকে আমরা জুনের মধ্যে শেষ করব, তারপর আমরা কিন্তু এক্সটেন্ড করতেছি। আমরা কিন্তু এখন জুলাই অ্যান্ড এটাও চিন্তা করতেছি যদি আরও সময় লাগে তাহলে আগস্ট পর্যন্ত আমরা আমাদের এই কোর্সটাকে নিয়ে যাব। তো আমাদের তাড়াহুড়া নাই চ্যাপ্টার শেষ করার ক্ষেত্রে, কিন্তু তারপরও একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্যে যদি সবাই থাকি তাহলে আমাদের জন্য পড়াশোনাটা আরও অনেক দ্রুত শেষ হয়ে যাবে। রুটিন ওয়াইজ না পড়লে পড়াশোনাটা অনেকখানি জমে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি এখানে 124 জন স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে। স্বাভাবিক কম যুক্ত হওয়াটা, কারণ কিছুক্ষণ আগে একটা ক্লাস ছিল অ্যান্ড তোমাদের স্বাভাবিকভাবে কিছু নাস্তা খেয়ে নাও, ঘরে আম থাকলে আম খেয়ে নাও। তো কিছু একটা খেয়ে তারপরে তোমরা এখানে আসো অ্যান্ড যারা নামাজ পড়বা তারা নামাজ পড়ে এখানে যুক্ত হও। আচ্ছা, তো আমরা একটু ছোট করে গত ক্লাসে যে জিনিসটা দেখেছি সেটা নিয়ে ছোট্ট একটা ম্যাথ করব, তারপরে আজকের ক্লাসে স্পেসিফিকলি কিছু ম্যাথ করব। এখানে কয়েকটা নতুন কনসেপ্ট সম্বন্ধে তোমরা আইডিয়া পাবা, হয়তো যেগুলো সরাসরি আমরা বই এইচএসসি লেভেলের বইতে দেখি না, বাট ছোট ছোট কিছু কনসেপ্ট সেগুলো সম্বন্ধে তোমরা এখানে আইডিয়া পাবা। তো আমরা দেখেছি আদর্শ গ্যাস সূত্রের ব্যবহার। আদর্শ গ্যাস সূত্রের সাহায্যে আমরা গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে পারি। ঘনত্ব D=PM/RT একটা ফর্মুলা। সো এখানে আমরা ঘনত্ব বের করতে পারতাম। আবার আণবিক ভর নির্ণয়ের জন্য একটা ফর্মুলা, সেটা হচ্ছে আমার M=WRT/PV। ছোট করে বলে যাই যে আমাদের এখানে একটা জিনিস বোঝার, সেই একটা জিনিস হচ্ছে আমাদের অলওয়েজ চিন্তা করতে হবে এমটাকে আমরা কোন এককে বসাবো। এমটাকে আমরা যেন আমাদের কেজি পার মোল, এসআই এককে বসাই। এসআই একক হচ্ছে এটা কত, কেজি পার মোল। ওকে, তো এই জিনিসটা মনে রাখলেই মোটামুটি হয়ে যায়। আর জিটাকে আমরা পাবো কেজি পার মিটার কিউবে। ওকে, তাহলে এবার আমরা চলে যাই আমাদের কেজি পার মোলে এমটাকে বসাবো আর ডিটাকে কেজি পার মিটার কিউবে বসাবো। এটা নিয়ে একটা ম্যাথ করি, খুবই সহজ ম্যাথ, আমার আগের স্লাইডেরই ম্যাথ, বাট তারপরে আমরা নতুন নতুন কিছু ম্যাথ করব। এখানে দেয়া আছে কি, দেয়া আছে কোন গ্যাসের 50টি অণুর ভর 2.325 × 10⁻21 গ্রাম, 25 ডিগ্রি সেলসিয়াস এবং 2 atm চাপে গ্যাসটার ঘনত্ব কত সেটা বের করতে বলা হয়েছে। এখন এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করে দেখো। এখানে আমার দেয়া আছে কি 50টি অণুর, আমার মনে রাখতে হবে নমুনায় অণুর সংখ্যা। নমুনা মিন্স হোয়াট? নমুনা মিন্স একটা গ্যাসের জার হতে পারে, পাত্র হতে পারে, যে কোনো কিছু হতে পারে। নমুনায় যে অণুর সংখ্যাটা সেটাকে আমরা ক্যাপিটাল N দিয়ে প্রকাশ করি। আর Na এটি কি অ্যাভোগাড্রো সংখ্যা, সেটা 6.02 × 10⁻23। মাথায় রাখবা ক্যাপিটাল N নমুনায় অণুর সংখ্যা ইন্ডিকেট করে। সো আমার এখানে 50টি অণু, যে কোনো একটা নমুনায় এই 50টি অণুর কথা, দ্যাট মিন্স এটা আমার নমুনায় অণুর সংখ্যাটা। তো এটার ভর দেওয়া আছে, এটার ভর দেওয়া আছে কত, 2.325 × 10⁻21 গ্রাম। সো আমরা যে কোনো গ্যাসের ভর, নমুনায় গ্যাসের ভরটাকে আমরা বলবো কি W দিয়ে প্রকাশ করি। নমুনায় গ্যাসের ভরটাকে আমরা W দিয়ে প্রকাশ করি। সো আমরা N পাচ্ছি, W পাচ্ছি। এখানে বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং 2 atm চাপে গ্যাসটার ঘনত্ব বের করতে। দ্যাট মিন্স এটা 25 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স ক্যাপিটাল T কখন হবে, যখন 25 এর সাথে 273 যোগ করে দিব। আর 2 atm যেটা দেয়া আছে, 2 atm এটা কি দেয়া আছে, এটা প্রেসারের ভ্যালু, রাইট? P দেয়া আছে। বলছে গ্যাসটার ঘনত্ব বের করতে। ঘনত্ব মানে আমার এই জায়গায় D বের করতে বলছে। তো তোমরা যখনই ফিজিক্সের এরকম প্রশ্নগুলো পড়বে, তখন তোমরা অবশ্যই, আমার সাজেশন থাকবে, প্রশ্নটার উপরই এরকম চলকগুলো লিখতে থাকবে।
প্রশ্নটার উপরেই তোমরা এরকম চলকগুলোকে লিখতে থাকবা। প্রশ্নের উপরে যদি তোমরা চলকগুলোকে লিখো তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে তুমি কোন সূত্র ব্যবহার করতে হবে সেটা নিয়ে আইডিয়া পেয়ে যাবে। আমি ডি বের করতে বলছি, সো ডি নিয়ে আমরা কি সূত্র শিখছি, ডি ইকুয়াল টু পিএম বাই আরটি, তাই তো? সো ডি এর সূত্র ছিল আমাদের একটু আগে যেটা শিখছি, রাইট? সো এই ডি ইকুয়াল টু পিএম বাই আরটি দিয়ে যদি আমরা করতে চাই তাহলে আমার অ্যাকচুয়ালি পি লাগবে, এম লাগবে, টি লাগবে, আর তো মুখস্থ 8.314। হ্যাঁ, সো আমরা এই ম্যাথটা করার জন্য পি এম টি এই তিনটে জিনিস লাগবে। যেখানে দেখা যাচ্ছে টি আর পি নিয়ে আমার সমস্যা নাই, টি আর পি সুন্দর মতো দেয়া আছে, রাইট? টি আর পি নিয়ে সমস্যা নাই, এম টা সরাসরি দেয়া নাই প্রশ্নটার মধ্যে। দ্যাট মিন্স আমার বুঝতে হবে ফার্স্ট টার্গেট, আমার ম্যাথের ফার্স্ট টার্গেট হচ্ছে এম কে বের করা। দেন এম বের করার পরে আমরা ডি টাকে অনায়াসে বের করতে পারবো মানগুলো বসায় দেওয়ার পরে। তো আমরা কিভাবে বের করতে পারি, আমরা ক্যাপিটাল এন পাচ্ছি, ডাব্লিউ পাচ্ছি, ক্যাপিটাল এন ডাব্লিউ এগুলো দিয়ে একটা সূত্র কিন্তু আমাদের জানা থাকা উচিত, একদম ফার্স্ট ক্লাসের পড়া, এন বাই এন এ অর্থাৎ নমুনায় অণুর সংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। আর আরেকটা জিনিস আমরা বলতে পারি ডাব্লিউ বাই এম, ভর বাই আণবিক ভর। সো এককটা এসআই একক আমরা ইউজ করতে বলছি। সো আমরা এখানে মোল পরিমাণ, যেটা মোল পরিমাণটা সূত্রটাকেই কাজে লাগে, এই পোর্শনটার কাজে লাগাই আমরা কিন্তু বের করতে পারি। কিভাবে? এই পোর্শনের জন্য আমাদের এন দেওয়া আছে, দ্যাট মিন্স এই জিনিসটা আমরা পাচ্ছি, আমাদের ডাব্লিউ দেওয়া আছে, ডাব্লিউ জিনিসটা আমরা পাচ্ছি, আর এন এ অ্যাভোগাড্রো সংখ্যা যেটা, এটা কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে। এটা কত? 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 20। তো দেখো এই সূত্রটার এই পোর্শনটাকে কাজে লাগায়, জাস্ট এই পোর্শনটাকে কাজে লাগায় আমরা কিন্তু এখান থেকে কাকে বের করতে পারি, এখান থেকে আমরা ইজিলি এম কে বের করে নিয়ে আসতে পারি। এম যদি আমার বের হয়ে যায় তাহলে এম টাকে এই জায়গায় বসাই দিলেই কিন্তু আমার কি ম্যাথ সলভ হয়ে যায়, কারণ পি এম আর টি বসাই দিলেই ম্যাথ সলভ হয়ে যায়। সো আমি প্রথমে ইনিশিয়ালি দেখালাম ম্যাথের চিন্তাটা কিভাবে করবা। তো আমার এই ম্যাথটা করানোর সময় আইডিয়াটা কি, যে কোনো ম্যাথ যখন করব ম্যাথগুলোর গায়েই আমরা কি লিখতে থাকবো, সূত্র লিখতে থাকবো। ম্যাথগুলোর গায়েই আমরা আস্তে আস্তে করে সূত্রের চলকগুলো লিখতে থাকবো। লেখার পরে যেই জিনিসটা দরকার সেই জিনিসটার যে ফাইন যেই সূত্রগুলো শিখে আসছে সেই সূত্রগুলো খাতায় লিখবো। যেমন আমি লিখছিলাম ডি ইকুয়াল টু পিএম বাই আর। দেন ওইটা লেখার পরে আমরা দেখবো যে বাকি চলকগুলোর মধ্যে কোন চলকটা মিসিং। ওই ডিটা বের করতে চাইলে ওই সূত্র কাজে লাগাই, কোন চলকটা মিসিং। আমরা দেখলাম এম চলকটা মিসিং। এম নিয়ে আর দেওয়া সূত্রগুলোকে নিয়ে, দেওয়া চলকগুলোকে নিয়ে কোনো সূত্র আছে কিনা এটা আমরা মনে করব। তারপরে দেখলাম যে হ্যাঁ, মোলের একটা সূত্র ছিল, মোল সংখ্যার একটা সূত্র ছিল যেটাতে ক্যাপিটাল এন ডাব্লিউ আর এম আণবিক ভর সেটা থাকে। তারপরে আমরা আণবিক ভর যেটা সেটাকে বের করে নিয়ে আসতে পারি। সো এখন চলো আমরা ইজিলি দেখি ক্যালকুলেশন করার অবস্থায়। আমাদের এখানে একটু আগে যেটা বলছিলাম যে জিনিসগুলো দেওয়ার কথা সেই জিনিসগুলো দেওয়া আছে। এসআই এককে নিয়ে নিছি সবকিছু। কেন এসআই এককে নিয়ে নিছি? কারণ ডি এর সূত্র যেটা, ডি এর সূত্রের মধ্যে একটা কি আছে, ক্যাপিটাল আর আছে। ক্যাপিটাল আর কি? ধ্রুবক। ক্যাপিটাল আর কি? ক্যাপিটাল আর হচ্ছে ধ্রুবক। সো ধ্রুবক যদি হয় তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে এই সূত্রগুলো যেখানে মোলার গ্যাস ধ্রুবক আছে বা যে কোনো ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, কুলম্বের ধ্রুবক, যে কোনো ধ্রুবক আছে, সেই সূত্রগুলোর জন্য তোমাদের অবশ্যই কিসে নিয়ে নিতে হবে, সবকিছুকে এসআই এককে নিয়ে নিতে হবে। সো এর জন্য কিন্তু আমি এটাকে কি এসআই এককে নিয়ে নিছি, এটাকে এসআই এককে নিয়ে নিছি, কারণ আমি খেয়াল করে দেখছি যে আমার এখানে আর আছে। ওকে, এম সরাসরি আমার এখানে দেয়া নাই। সো এম সরাসরি দেয়া নাই, তাহলে কি করলাম আমরা একটু আগে বলছি যে মোলের সূত্র যেটা, সেই মোলের সূত্রটা লিখছি এন বাই এন এ আর ডাব্লিউ বাই এম। দেন আমি এম টাকে বের করব, বাকি সবকিছু দেওয়া আছে আমার। সো আমি যদি বসাই বাকি সবকিছু, যেমন আমি ক্যাপিটাল এন এর জায়গায় 50, এন এ অ্যাভোগাড্রো সংখ্যার জায়গায় 6.02 × 10⁻23, আমি ডাব্লিউ এর জায়গায় যেই ভ্যালুটা দেওয়া আছে যত গ্রামে সেই ভ্যালুটা, আর এম টাকে আমরা বের করে আনছি। এখানে একটু খেয়াল রাখো, ডাব্লিউটাকে আমরা কোন এককে বসাইছি, ডাব্লিউটাকে আমরা গ্রাম এককে বসাইছি। ডাব্লিউটাকে যদি গ্রাম এককে বসাই তাহলে আণবিক ভরটাকে আমরা পাইছি কোন এককে, গ্রাম পার মোল এককে। ডাব্লিউটাকে যদি আমরা কেজিতে বসাইতাম, তাহলে আণবিক ভরটাকে কিসে পেতাম, কেজি পার মোল এককে। আমি বলছি এই সূত্রটার জন্য অবশ্যই কি করতে হবে, এই সূত্রটার জন্য অবশ্যই আমার এসআই একক মাস্ট। এই সূত্রটার জন্য আমার প্রত্যেকটা জায়গায় এসআই একক মাস্ট, যদি আর ইকুয়াল টু কি ব্যবহার করি, 8.314 বা 316 ব্যবহার করি। তো 314 ব্যবহার করি, কারণ 8.314 যেই একক, যেই মানটা, এটা আসলে কোন এককে আসে, জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, তো এই সূত্রটাতে আমরা এসআই এককে বসাইলাম না বসাইলাম ম্যাটার করেনি। কেন ম্যাটার করেনি? কারণ ওই সূত্রের মধ্যে কোনো ধ্রুবক ছিল না।
ওই সূত্রটার মধ্যে আমি গ্রামে বসাইছি, যেটা আমাদের মুখস্থ ইউজুয়ালি থাকে। সো মুখস্থ যে ইউজুয়ালি থাকে সেই ভ্যালুগুলো আমরা বসাই। ধরো নরমালি আমরা আণবিক ভর যখন বসাই নাইট্রোজেনের 28 এভাবে মুখস্থ করি, তারপর অক্সিজেনের ক্ষেত্রে 32 এভাবে মুখস্থ করি। সো এগুলো আমরা বসাইতে পারবো কখন? ওই সূত্রগুলোর জন্য পারবো। এখানে তো আমরা এমই বের করছি, ধরো এরকম এম বের করলাম না, এম বসে এন বের করতে হইলো। তো ওই ক্ষেত্রগুলোতেও এম এর ভ্যালু তুমি যেটা মুখস্থ করে আসছো, হাইড্রোজেনের জন্য 2, অক্সিজেনের আণবিক ভরের জন্য 32, ওই ভ্যালুগুলো বসাইতে পারো এই সূত্রগুলোর জন্য। বাট এইটার জন্য তোমার কেয়ারফুল থাকতে হবে। এইটার জন্য তোমার অবশ্যই কিসে নিয়ে নিতে হবে? গ্রাম পার মোলে না, বরং কেজি পার মোল। সো আমার এখানে যখন ভ্যালুটা হিসাব করছি, দেখো ভ্যালুটা হিসাব করার সময় আমরা কিন্তু চেঞ্জ করে নিছি। আমার ভ্যালু আসছিল এখানে 28 গ্রাম পার মোল, আমরা গ্রাম পার মোলকে কিসে নিয়ে নিছি? গ্রাম পার মোলকে 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ দেওয়ার ফলে এই জিনিসটা চলে আসছে কি কেজি পার মোলে নিয়ে নিছি। কেজি পার মোলে নেওয়াতে এই জিনিসটা আমার কি এসআই এ চলে আসছে, এসআই এককে। বাকিগুলো তো এসআই এককে ছিল। সো আমি এখন দাবি করতে পারি এইভাবে যদি আমরা এটাকে কেজি পার মোলে নিয়ে নিই, তাহলে আমার যে ডিটা আসবে সেটাও এসআই এককে হবে, যে ডিটা আসবে সেটাও কি হবে? এসআই এককে হবে। সো সেটাও দেখো এসআই এককে আসছে কত? 2.29 কেজি পার মিটার কিউব, অর্থাৎ এসআই এককে ঘনত্বটা চলে আসছে। সো এই ম্যাথটাতে আমার বোঝানোর ইচ্ছা ছিল এটাই, যে আমরা ম্যাথে অ্যাপ্রোচ নিব কিভাবে, চলকগুলো লিখতে থাকবো, দেন সূত্র ইমাজিন করব ফাইনালটার, ওইটার ভেতরে কি কি আছে, কি কি মিসিং, ওই মিসিং গুলোকে কিভাবে পাওয়া যায়, এভাবে আমরা ফাইনালি স্টেপগুলো সাজায় ফেললাম, স্টেপগুলো অনুসারে করলাম। আর করার মুহূর্তে খেয়াল রাখতে হবে এসআই এককে যেন বসাই যদি আমার এরকম ধ্রুবক টাইপের কিছু থাকে। তাহলে এই ম্যাথটা নিয়ে আশা করি কারোই কোনো প্রবলেম থাকার কথা না, এটা আমার অনেক আগে করানোর ম্যাথ। সো এই ম্যাথটা আমরা একটু দেখি। এইটাও আগে করানোর ম্যাথ, বাট এটাও আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, এন্ড এই ম্যাথটা খুবই আসে। সো এই ম্যাথটা তোমরা একটু চিন্তা করো যে এই ম্যাথটা অ্যাকচুয়ালি কিভাবে করতে হবে। তোমরা একটু চিন্তা করো এই ম্যাথটা কিভাবে করতে হবে। আমি দেখে নিই যে আমাদের এখানে এখন কতজন যুক্ত আছি, এন্ড তোমরা ক্লাসগুলো বুঝতেছো কিনা ঠিকঠাক মতো। আচ্ছা, তো চলো এই ম্যাথটাতে আমরা চলে যাই। এই ম্যাথটার পরে আমরা নতুন কিছু ম্যাথ করব। সো এই ম্যাথটাও ইজি, বাট এই ম্যাথগুলো খুবই আছে ইম্পর্টেন্ট। সো এখানে বলা আছে একটা সিলিন্ডারে রক্ষিত অক্সিজেন গ্যাসের আয়তন 10,000 সিসি, সিসি মানে কি? কিউবিক সেন্টিমিটার। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর চাপের ভ্যালু দেওয়া আছে 2 atm। দ্যাট মিন্স আমরা এই জায়গাটার মধ্যে কি কি জিনিস পাচ্ছি আমি আবার বলছি যে আমরা লিখে ফেলবো, যা যা জিনিস পাচ্ছি সেটা লিখে ফেলবো। যেমন আমরা এখানে যেটা পাইছি সেটা ভি তে আয়তন, এখানে যেটা পাচ্ছি সেটা তাপমাত্রা টি, কেলভিনে নিয়ে নিতে হবে অবশ্যই 273 যোগ করে, আর আমরা পাইতেছি চাপ পি। ওকে, তাপমাত্রা স্থির রেখে কিছু অক্সিজেন বের করে নেওয়ার পর কিছু অক্সিজেন কি এখানে বের হয়ে গেছে, এটা খেয়াল রাখতে হবে। দ্যাট মিন্স এন কি ধ্রুবক নাই, এন পরিবর্তন হচ্ছে। এই কথাটার মধ্যে কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে এখানে এন পরিবর্তন হচ্ছে, এন পরিবর্তন হচ্ছে। এন মানে কি? এন মানে হচ্ছে গ্যাসের মোল পরিমাণ। গ্যাস যখন তুমি ভেতর থেকে বাইরে বের করো অথবা বাইরে থেকে ভেতরে আনো, তখন মাথায় রাখতে হবে যে গ্যাসের পরিমাণের মধ্যে কি আসতেছে? একটা পরিবর্তন আসতেছে। সো আমরা কিছু অক্সিজেন গ্যাস বাইরে বের করে নিচ্ছি, দ্যাট মিন্স আমার এন পরিবর্তন হচ্ছে। নেওয়ার পরে চাপ মেপে পাওয়া গেল 1.2 atm, দ্যাট মিন্স পরের চাপ এটা, ঠিক আছে? পরের চাপ, এটাকে P1 বললে এটা P2, বা এটাকে PI বললে এটা PF। ব্যবহৃত অক্সিজেনের ভর কত সেটা জানতে চাওয়া হয়েছে। দ্যাট মিন্স আমার যদি আগে ভর হয়ে থাকে W1 ব্যবহারের আগে, পরে ভর যদি হয়ে থাকে W2, তার মানে আমার কাছে এই ম্যাথে আসলে এই জিনিসটা জানতে চাওয়া হয়েছে। এই ম্যাথে আসলে এই জিনিসটা জানতে চাওয়া হয়েছে W1 W2 কত, অর্থাৎ আগের ভর অক্সিজেনের ব্যবহারের আগে, ব্যবহারের পরে এই দুইটা ভর বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমার কাছে জানতে চাওয়া হয়েছে। সো এই ডাটাগুলো আমরা আশা করি যারা স্টুডেন্ট আমরা দেখতেছি তারা সবাই বুঝছি যে এখানে আসলে কি কি জিনিস দেয়া আছে। ভি দেয়া আছে, টি আছে, পি আছে আগের অবস্থায়। পরের অবস্থায় বলা আছে যে আমার টি চেঞ্জ করা হয়নি, টি চেঞ্জ করা হয়নি, তাপমাত্রা স্থির রাখে, মানে টি একই আগে পরে, T1 = T2। এই কথাটার মধ্যে লুকানো আছে T1 = T2। চাপ মেপে পাওয়া গেছে 1.2 atm, দ্যাট মিন্স চাপটা পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে কত হয়েছে সেটা দেয়া। ব্যবহৃত অক্সিজেনের ভর কত সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে, ব্যবহৃত অক্সিজেনের ভর। আচ্ছা, তো এই ম্যাথটা যখন আমরা করব, আমরা আগে আর পরে, আগের W1 বের করতে হবে, পরে W2 বের করতে হবে। W1 W2 যখন আমি বের করব তখনই তো বিয়োগ করে আমি আসলে কি বের করতে পারবো? আমার যে ব্যবহৃত অক্সিজেনের ভর সেটা। তার মানে আমাদের টার্গেট রাখতে হবে
W1 বের করা, W2 বের করা। আবার একটু বলে রাখি W1 কোথা থেকে আসতে পারে, আমরা তো আদর্শ গ্যাস নিয়ে সূত্র যে পড়তেছিলাম সেই সূত্রগুলোতে PV = nRT পড়ছি, রাইট? এখন বলতে পারো ভাই এই সূত্রটাই কিভাবে হবে বুঝলেন? এই কথাটা থেকে, এই কথাটা থেকেই বুঝছি। কেন? কারণ এই কথাটা বলে দেয় যে n পরিবর্তন হয়েছে, তাই না? একটু আগে আমি লিখছিলাম। সো n পরিবর্তন হয়েছে। সো n পরিবর্তন হইলে আমরা যতগুলো সূত্র শিখছি, খেয়াল করে দেখো, যতগুলো সূত্র শিখছি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেই-লুসাকের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গ্যাসের সমন্বয় সূত্র, সবগুলোর জন্য শর্ত কি? n ধ্রুবক থাকবে। সবগুলোর শর্ত কি ছিল? n ধ্রুবক থাকবে। বাট এই কথাটা বলে দিচ্ছে যে n পরিবর্তন হচ্ছে, আর n পরিবর্তন হইলে আমাদের জন্য अवेलेबल সূত্র আছে শুধুমাত্র কি? PV = nRT। সো বোঝাই যাচ্ছে এখানে PV = nRT দিয়ে কাজ করতে হবে। তাহলে আগের সিনারিওতে আমরা একবার N1 বের করব। N1 মানে কি? ব্যবহারের আগে অক্সিজেনের মোল পরিমাণ। পরের সিনারিওতে পরের P, পরের V, পরের N, পরের R এই সব কাজে লাগায় পরের সিনারিওতে আরেকটা N2 বের করব। দেন আমি এটা হচ্ছে ব্যবহারের পূর্বে অক্সিজেনের মোল পরিমাণ, হচ্ছে ব্যবহারের পরে অক্সিজেনের মোল পরিমাণ। তো N1 N2 দুইটা যখন বের হয়ে যাবে তখন আমি যদি দুইটাকে বিয়োগ করে দিতে পারি তাহলে অ্যাকচুয়ালি আমি কি পাবো? ব্যবহৃত মানে কতটুকু খরচ হয়ে গেছে সেই খরচ হয়ে যাওয়া গ্যাসের মোল পরিমাণ। খরচ হয়ে যাওয়া গ্যাসের মোল পরিমাণ পেয়ে গেলে আমি যদি N1 - N2 দিয়ে খরচ হয়ে যাওয়া গ্যাসের মোল পরিমাণ পেয়ে যাই, ডেল N বলি, এটা যদি পেয়ে যাই, এটা থেকে কিন্তু পরে আমরা ইজিলি কি বের করতে পারবো? খরচ হয়ে যাওয়া গ্যাসের ভর। তো আমরা কিভাবে বের করবো এটা? আমরা এখানে লিখি, আমরা ডেল N = লিখতে পারবো কি? ডেল W/m। এটা খরচ হয়ে যাওয়া গ্যাসের মোল পরিমাণ, আর এটা হচ্ছে গ্যাসের আণবিক ভর, যেহেতু এখানে বলা আছে অক্সিজেন গ্যাস, দ্যাট মিন্স আমি এখানে 32 বসাতে পারি। আর ডেল W আমার হচ্ছে কি? ডেল W আমার হচ্ছে খরচ হয়ে যাওয়া গ্যাসের ভর। সো আমি ম্যাথের কনসেপ্টটা বোঝাতে চেষ্টা করলাম। এখন চলো সরাসরি ম্যাথের সলভটাতে চলে যাই। সো এই হচ্ছে আমার কনসেপ্ট। আগে মোল পরিমাণ বের করব, পরে মোল পরিমাণ বের করব, দুইটা বিয়োগ করব। দেন দুইটা বিয়োগ করার পরে ওইভাবে কাজ করব। অথবা অনেকে বলতে পারো ভাই আগে W1 বের করে ফেলেন, এটাও করা যায়। আমি আগে N1 না বের করে এই N1 কে সূত্রে ফেললে N1 = কি? W/m, W1/m। আবার N2 তেও N2 = কি লেখা যায়? W2/m। এটাও করতে পারো তোমরা। এখানে W1 টা আগে বের করে ফেললাম, ব্যবহারের পূর্বে গ্যাসের ভর, ব্যবহারের পরে গ্যাসের ভর W2 টা বের করে ফেললাম, দেন বিয়োগ করতে পারো, ওইটাও করা যায়। সো যে কোনো ভাবে করা যায়, আমি জাস্ট কত ভাবে করতে পারো সেই জিনিসটা একটু দেখালাম। তাহলে আমরা চলো আমাদের অ্যাপ্রোচ নিই। সো আমরা দুইটা অবস্থা, একটা আগে একটা পরে, ইনিশিয়াল অবস্থায় গ্যাস, পরের অবস্থায় গ্যাস। এখন ইনিশিয়াল অবস্থায় গ্যাসের জন্য কি কি ডাটা আমি পাচ্ছি? TI পাচ্ছি, কেলভিনে নিয়ে নিছি 27 ডিগ্রি সেলসিয়াস কে 273 যোগ করে। আমরা PI পাচ্ছি, 2 ATM দেওয়া ছিল, 2 ATM কে আমি জানি 1 ATM 101,325 প্যাসকেল, গুণ দিলাম 101,325 দিয়ে, আমার প্যাসকেলে চলে আসছে। তাহলে আমার ভ্যালুটা আসে 202650। এটা ইজি ক্যালকুলেশন, তোমরা করে নিতে পারো। VI আমার এখানে 10,000 সিসি দেওয়া ছিল, 10,000 সিসি কে আমরা মিটার কিউবে নিতে চাই। আমরা জানি 1 সিসি = 10⁻⁻6 মিটার কিউব। 1 সিসি = 10⁻⁻6 মিটার কিউব। তাহলে 10,000 × 10⁻⁻6, এটা চলে আসছে কিসে? মিটার কিউবে। এরপরে আমরা এই জায়গা থেকে এত একটা ভ্যালু পাইছি 0.01 মিটার কিউব, জাস্ট ক্যালকুলেটরে গুণ করলেই হয়। ওকে, তারপরে আমরা শেষের অবস্থায় চলে আসি। শেষে তাপমাত্রা কি দেওয়া আছে? স্থির দেওয়া আছে বলা ছিল, অর্থাৎ আগে 300 কেলভিন হলে পরেও 300 কেলভিন, ওই যে লেখা আছে তাপমাত্রা স্থির। শেষ চাপ দেওয়া আছে 1.2 ATM। 1.2 ATM টাকেও আমরা প্যাসকেলে নিয়ে নিছি, প্যাসকেলে চলে আসছে 121,590 প্যাসকেল। এখন এই জায়গায় খেয়াল করো, লক্ষণীয় বিষয়, আগে আর পরে এই দুই অবস্থাতে কি গ্যাসের আয়তন সমান এটা বলা আছে? এটা কিন্তু বলা নাই, আবার বলা আছে। কিভাবে বলা নাই আবার বলা আছে? কারণটা হচ্ছে এখানে দেয়া আছে এটা কি? সিলিন্ডার। অবশ্যই এই স্ট্রাকচার এরকম একটা স্ট্রাকচারের জিনিস। এখন সিলিন্ডার তো আর এমন না যে গ্যাসটা চলে যাবার পরে সিলিন্ডার বেলুনের মতন চুপসে যায়। বেলুন হইলে বলতাম যে হ্যাঁ আয়তন কমে যাচ্ছে। বেলুন আর সিলিন্ডার এই জায়গাগুলোতে নাম থেকে কিন্তু একটা জিনিস বুঝতে হয়, সিলিন্ডার এই কথাটার মধ্যেই লুকানো আছে ব্যবহারের আগে আর ব্যবহারের পরে গ্যাসের আয়তন সমান হবে। কারণ সিলিন্ডারের আয়তন সমান, কারণ আমরা একটা কথা পড়ে আসছি যে গ্যাসকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তনই গ্যাসের আয়তন। গ্যাস যদি 2টা অণু হয়, 2টা অণুকে যদি আমি এই রুমের মধ্যে ছেড়ে দিই, তাহলে ওই 2টা অণুর আয়তন এই রুমের আয়তনের সমান। গ্যাসের আয়তন আসলে গ্যাসের নিজস্ব আয়তনটা বোঝায় না, বরং গ্যাসটা চলাচলের জন্য কি পরিমাণের জায়গা অ্যাভেলেবেল পাচ্ছে সেইটাকে বোঝায়।
গ্যাসের আয়তন গ্যাসের নিজের আয়তন বোঝায় না, গ্যাসটা চলাচলের জন্য যেই আয়তনটা তার সামনে আছে সেটা কি গ্যাসের আয়তন হিসেবে আমরা গণ্য করি আদর্শ গ্যাসের বেলা। আচ্ছা, তো আমাদের তার মানে আগে সিলিন্ডারের যে আয়তন, শেপ, সাইজ, পরে সিলিন্ডারের শেপ সাইজ তো সেমই থাকবে, সিলিন্ডার আর চুপসায় যাবে না। বেলুন হইলে এখানে এটা বলতে পারতাম না, বেলুন না সিলিন্ডার, তাই এই কথাটা আমরা বলতে পারি। সো এইরকম ভাষার মধ্যে কিছু হিডেন ডাটা থাকতে পারে, হিডেন কন্ডিশন থাকতে পারে, জাস্ট লাইক দিস। এই হিডেন ডাটা, হিডেন কন্ডিশন গুলো কিন্তু আমাদের নিজেদেরকে আস্তে আস্তে করে 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 বুঝতে হবে। বেলুন থাকলে এটা লিখতে পারতাম না, কারণ বেলুনের সাইজ কি হয়ে যায়, চুপসে যেত। সাইজ চুপসে যাওয়া দ্যাট মিন্স কি বেলুনের আয়তন আগে আর পরে চেঞ্জ হয়ে যেত, দ্যাট মিন্স গ্যাসের আয়তন চেঞ্জ হয়ে যেত। বাট এখন ব্যবহার করলেও আমি যতগুলোই ব্যবহার করি, একটা অণু যদি রিমেইনিং থাকে, শেষ করে ফেলছি একটা অণু রিমেইনিং গ্যাসে, তাহলে ওই একটা অণুর আয়তনই সিলিন্ডারের আয়তন। 1 কোটিটা অণু থাকলেও 1 কোটিটা অণুর আয়তনই ওই সিলিন্ডারের আয়তন। তাহলে আমার এই জায়গায় যে আয়তনটা, আমি পরের জায়গাটাতেও বলতে পারি যে আমার আয়তনটা একই। কারণ কি, আমাকে এই অধিকারটা কে দিছে, কারণ এখানে সিলিন্ডার লেখা, সিলিন্ডার কথাটা লেখা বলেই আমি এই অধিকারটা পেয়ে গেছি। সো আমি তাই VF লিখলাম 0.01 মিটার কিউব। সো VI 0.01 মিটার কিউব, VF 0.01 মিটার কিউব, দুইটা সেম। এখন আমরা আদি অবস্থায় একবার PV nRT সূত্র ব্যবহার করব, শেষ অবস্থায় একবার PV nRT সূত্র ব্যবহার করব। সো আদি অবস্থায় আমি PV nRT সূত্রের NI বের করে নিয়েছি। NI PI BI বাই R TI, আর তো আর চেঞ্জ হবে না আগে পরে, আর তো একই। সো আমরা PI এর ভ্যালু এখান থেকে জাস্ট দেখে দেখে ভ্যালুগুলো বসাই দিতে পারবো না, বসাই দিতে পারবো। সো এই ক্যালকুলেশনগুলো আমি আগেই বলছি, এগুলো ক্যালকুলেটরের উপর ছেড়ে দাও। এটা শেখানো আমার কাজ না, এটা ফিজিক্স খাতায়ও তোমার এটার ভিত্তিতে মার্ক দেওয়া হবে না হবে এরকম না, বাট এই লাইনটা লিখবা। এরপরে এটা নিয়ে খুব বেশি প্যানিক হওয়ার দরকার নেই, ক্যালকুলেটরে যে কোনো ইকুয়েশন ক্যালকুলেটরে সলভ করবা। এটা তো সম্পূর্ণ একটা সহজ গুণ, এটা তো আর তেমন কঠিন কিছুই না। সো আমরা NI বের করে ফেললাম। NI কত, 0.812 মোল। অর্থাৎ এই অবস্থায় গ্যাসে কতটুকু মোল পরিমাণ গ্যাস আছে, কতটুকু পরিমাণ গ্যাস আছে, 0.812 মোল পরিমাণ অক্সিজেন গ্যাস আছে। এখন ব্যবহারের আগে, ব্যবহারের পরে কতটুকু আছে, ব্যবহারের পরে আমরা আবার লিখলাম শেষ চাপ শেষ আয়তন ইকুয়াল টু শেষ মোল পরিমাণ, মোলার গ্যাস ধ্রুবক আর শেষ তাপমাত্রা। আমরা শেষ জিনিসগুলোর মধ্যে দেখতেছি TF TI একই জিনিস, VF VI একই জিনিস। সো আমি TF VF একই জিনিসই লিখছি, আগের মতন একই জিনিস লিখে আমি এখানে কি বের করছি, NF বের করছি। NF হচ্ছে ব্যবহারের পরে আমার গ্যাসের যে মোল পরিমাণটা, ব্যবহারের পরে আমার গ্যাসের যে মোল পরিমাণটা, যেটা কত আসতেছে, 0.487 মোল, 0.487 মোল আসতেছে। এই যে 0.487 মোল আমার আসলো এই জায়গাটার মধ্যে, এটা আসলে কি ইন্ডিকেট করতেছে, ব্যবহারের পরে এই সিলিন্ডারটার মধ্যে এত মোল পরিমাণ অক্সিজেন গ্যাস আছে। আগে ছিল এত, পরে ছিল এত। এখন কেউ চাইলে আগের ভর পরিমাণটা বের করে ফেলতে পারবে এখানে, W/M ব্যবহার করে 0.812 ইকুয়াল টু W/M, WI/M ব্যবহার করে WI বের করে ফেলতে পারো। আবার এইখানেও WF বের করে ফেলতে পারো, 0.487 ইকুয়াল টু WF/M এভাবে বের করতে পারো। সো আমি যেটা করলাম, আগে বিয়োগ করছি, তারপরে সূত্র বসাইছি। সো আগে আমি বিয়োগ করে del N বের করতেছি, ব্যবহৃত অক্সিজেনের মোল পরিমাণ, পার্থক্যটা আগে আর পরে, পার্থক্যটা এটাই ব্যবহৃত অক্সিজেনের মোল পরিমাণ। আমার বিয়োগ করলাম, বিয়োগ করছি কার কার মধ্যে, 0.812 থেকে 0.487 বিয়োগ করার ফলে আমার 0.325 আসছে। del N আমি পেয়ে গেছি, del N কত, del W/M। সো del N আমি পেয়ে গেছি 0.325 মোল। এখন del N কে লিখলাম del W/M, অর্থাৎ ভর বাই আণবিক ভরের সূত্রটাই। এখানে যেহেতু এটা ব্যবহৃত অক্সিজেনের মোল, তাহলে এটাকে বলবো ব্যবহৃত অক্সিজেনের ভর। তাহলে ব্যবহৃত অক্সিজেনের ভর বাই আণবিক ভর, আণবিক ভরের ভ্যালু আমরা এখানে বসাই দিতে পারি 32 বসাই দিলে আমি del W টা পেয়ে গেছি। কিসে পাবো, গ্রামে পাবো, কারণ 32 যে জিনিসটা আমি বসাইলাম, এই যে 32 যে জিনিসটা বসাইলাম, 32 জিনিসটা আমার কোন এককে বসানো হয়েছে, গ্রাম পার মোল এককে। আর এটা কোন এককে আছে, এটা মোল, 0.325 কি মোল। সো মোল মোল কাটা থাকবে কি গ্রামে। তো বলতে পারো ভাইয়া এখানে তো আপনি এসআই বসাইলেন না, এই সূত্রটাতে কি আমার আর আছে, আর কি আছে, না নাই। আর কি আমার মোলার গ্যাস ধ্রুবক, ধ্রুবক নাই, ধ্রুবক না থাকলে আমি এসআই বসাইতে বাধ্য না, নাও বসাইলে কোনো সমস্যা নাই, একই অনুপাতে রাখতে পারবো। আমি এটাকে গ্রাম পার মোল, এটাকে গ্রামে আনতে পারবো। বাট কেউ যদি চাও যে না এখানেও ভাই আমি 32 × 10⁻³ বসাবো, বসাইতে পারো। তখন তুমি বসাইলে আসলে কেজি পার মোল এককে, তখন তোমার অ্যানসারটা আসবে কি এককে, কেজি এককে। সো কেজি এককে লিখে দিবা, তাহলেই হবে।
তাহলে আমরা আশা করি এই ম্যাথটা বুঝতে পারছি। এই ম্যাথটা আমার পুরোনো স্লাইডের ম্যাথ, বাট তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেম টু সেম একটা ম্যাথ, এটা আমি করে দিব না, এটা আমি স্লাইডে দিয়ে দিব। সেম ম্যাথ, কোনো তফাৎ নাই। কুয়েটে 2003-04 সালে আসছে, চুয়েটে 2007-08 আর 13-14 সালে সেশনে আসছে। দ্যাট মিন্স এই সেম টু ম্যাথ, ব্যবহৃত অক্সিজেনের ভর বের করো, সিলিন্ডারের ম্যাথ। সো এই সিলিন্ডারের ম্যাথ, এগুলো কিন্তু আলটিমেটলি কি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ব্যবহার করলো রুমের, এটা সিলিন্ডার হইতে পারে সবসময় তা না, রুম হইতে পারে, যে কোনো একটা বাক্স হইতে পারে, যে কোনো ভাবে এই ম্যাথগুলো আসতে পারে। খুবই সিম্পল, তুমি যদি আইডিয়াটা ক্লিয়ার রাখো। আচ্ছা, একটু এই ম্যাথটা দ্রুত যদি করতে চাও, একটু আগের ম্যাথটা যদি দ্রুত করতে চাও, তাহলে একটা পলিসি আমি শিখাই দিই, বাট এটা সবসময় প্রযোজ্য হবে না। প্রযোজ্য হবে যদি আমার কি থাকে, পরিমাণগুলো মোর অর লেস সেম থাকে অলমোস্ট। কেন, এটা আমি একটু দেখাই। এই জায়গাটাতে আমার কি তাপমাত্রা স্থির, রাইট? আয়তন স্থির, তাপমাত্রা স্থির, আয়তন স্থির। সো এই ম্যাথটার মধ্যে কিন্তু আমার কয়েকটা হিসাব কমন, কয়েকটা হিসাব কি দ্রুত কমন। সো এই জায়গাগুলোতে তোমাকে যদি বলতো গ্যাসের অনুপাত বের করো, এগুলো বের করো, তাহলে তোমাকে আমি সাজেস্ট করব এইভাবে হিসাব করে ভাগ বের করে তারপরে অনুপাত না করতে, ডিরেক্ট ভাগ করে দিবা। ডিরেক্ট ভাগ করে, ধরো সাপোজ এই কোয়েশ্চনটা তোমরা নিজেরাই চিন্তা করবে কিভাবে বের করা যায়। আমি জাস্ট বলে দিলাম যে যখন তোমাদের দ্রুততার সহিত করতে হবে, 3 মিনিটের মাথায় করতে হবে, তখন এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হয় অ্যাডমিশন টেস্টের বেলায়, যে আমার এখানে তো অনেকগুলো জিনিস কমন, আমি সূত্রটা লিখে মান টান বসায় বের না করে আমি কাটাকাটি করে ফেলি, ঠিক আছে? অনেকগুলো জায়গায় তোমাকে তাপমাত্রার ভ্যালুটা দেওয়া থাকবে না, অনেকগুলো জায়গায় এরকম আছে তাপমাত্রার ভ্যালুটা দেওয়া থাকবে না, গ্যাসের আয়তনটা দেওয়া থাকবে না। ধরো এই জিনিসটা নাই প্রশ্নে, এই জিনিসটা নাই প্রশ্নে, এই দুইটা জিনিস নাই। বলা আছে যে তাপমাত্রা সমান রাখা হলো, কত তাপমাত্রা রাখা হলো সেটা আর বলা নাই, তাপমাত্রা সমান রাখা হলো। তখন কিন্তু তুমি চাইলেও এইভাবে মান বসায় করতে পারতো, তখন তোমার আলটিমেটলি অনুপাত দিয়ে করতে হইতো। সো আমি বলবো যে এটা আমি একটা ব্রড ওয়েতে দেখালাম, একাডেমিক ওয়েতে দেখালাম, পেছনে যেটা লেখা অ্যাডমিশন ওয়েতে যখন তুমি করতে যাবা তখন তোমার কি এইভাবে করে ফেলতে হবে। তখন তুমি ডিরেক্ট লিখে ফেলবা PI/PF = NI/NF, দেন তারপরে তুমি PI/PF এর মান বসাবে, NI/NF পেয়ে যাবা, যোজন করবা বা বিয়োজন করবা, যেটাতে তোমার স্যাটিসফাই, যেটা দরকার। তোমার মাঝে মাঝে এটাও অ্যানসার হইতে পারে, মাঝে মাঝে এটাও অ্যানসার হইতে পারে, বা মাঝে মাঝে এটাও অ্যানসার হইতে পারে, বা এটার সাথে 100 গুণ দিয়েও অ্যানসার হইতে পারে। সো এক ম্যাথেই কিন্তু অনেক ভাবে চাওয়া যায় এন্ড এক ম্যাথেই অনেক ভাবে করা যায়। সো খেয়াল রাখবা যে কোনটা ইজিয়েস্ট এন্ড ফাস্টার ওয়েতে করা যায়। আচ্ছা, তো আমরা এই ম্যাথটা নিয়ে আলোচনা করলাম আর বললাম যে এই সেম ম্যাথ হুবহু আমি যেটা করাইছি একাডেমিক ওয়েতে সেটাই হুবহু এখানে আসছে, এন্ড এটাও তোমরা দেখে নিলে পারবা। একই জিনিস আমি বের করছি, একই ভাবেই করছি, কোনো তফাৎ নাই, ঠিক আছে? এন্ড কেজি পার মোলে বসাইছি, তাহলেই হয়ে গেছে।
এখন আসি এই ম্যাথটা তোমাদের জন্য আমি মনে করি একটু নতুন কিছু পাবা। সো এই ম্যাথটা একটু দেখো তোমরা, এই ম্যাথটা পড়ে তোমরা একটু চিন্তা করো এই ম্যাথটা তোমরা কোথায় কোথায় দেখছো, মানে কি মনে হয় এই ম্যাথটি তোমরা দেখছো, আমি শিওর এরকম টাইপের ম্যাথ দেখছো, এটা হুবহু না দেখলো এটা দেখছো, কোথায় দেখছো এই টাইপের ম্যাথগুলো তোমরা কোথায় করতে? এই উদ্দীপকগুলো খুবই কমন কেমিস্ট্রিতে, রাইট? কেমিস্ট্রির ডাল্টনের আংশিক চাপ সূত্র নিয়ে কিন্তু এই জিনিসগুলো খুবই কমন, রাইট? দুইটা জার থাকে, কানেকশন থাকে, একটা বাল্বটা খুলে দিলে কি ঘটবে, এই জিনিসগুলো মিশ্রণের মোট চাপ কত, বা নাইট্রোজেনের আংশিক চাপ কত, এ পাত্রের আংশিক চাপ কত, এরকম ভাবে যে ম্যাথগুলো আছে এগুলো কিন্তু তোমরা কম বেশি করছো কেমিস্ট্রিতে। বাট এই ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, আমরা যে সমন্বয় সূত্র পড়ছি এই সমন্বয় সূত্রেরই একটা পার্ট আমরা এরকম ভাবে এই জায়গায় দেখব। আমাদের এখানে কি অ্যাকচুয়ালি পাত্র কয়টা? দুইটা, কানেক্টেড বাট পাত্র দুইটা, এ একটা পাত্র, বি একটা পাত্র, রাইট? সো এ আর বি এই দুইটা পাত্রকে একটা ভালভ দিয়ে আটকানো, এ আর বি এই পাত্র দুইটাকে একটা ভালভ দিয়ে আটকানো। এখন এই ভালভটা কিছুক্ষণ পরে খুলে দেওয়া হয়েছে। এখন বলা আছে, আমি প্রশ্নটা পড়ে দেখাই, বলছে যে এটা তারা যুক্ত নগণ্য আয়তনের সংযোগ, মানে এটার আয়তন নগণ্য, এটার আয়তন কনসিডার করতে না বলছে, মানে এটা একদম ছোট, বাট আঁকার জন্য বড় করে আগে দেখানো হয়েছে জানো, সো দ্যাট তোমরা বুঝতে পারো যে এখানে একটা নল আছে এন্ড তারা দুইটা যে আলাদা, না হলে মনে হতো একই। ওকে, বলছে বাল্ব এক্স বন্ধ থাকা অবস্থায় এ পাত্রে চাপ দেওয়া আছে, এটার চাপ দেওয়া আছে কত? 5 × 10⁵ প্যাসকেল। এটা তাপমাত্রা দেওয়া আছে কত? 300 কেলভিন তাপমাত্রা। আদর্শ গ্যাস কিন্তু বলা আছে, আদর্শ গ্যাস কথাটা ইম্পর্টেন্ট এই জন্য যে আদর্শ গ্যাসের জন্য কিন্তু আমরা আদর্শ গ্যাসের সূত্রগুলো ব্যবহার করতে পারবো। ওকে, এ অপেক্ষা 4 গুণ বেশি আয়তন বিশিষ্ট বি পাত্রে একই আদর্শ গ্যাস, অর্থাৎ এখানে যেই আদর্শ গ্যাসটা আছে এখানে সেই আদর্শ গ্যাস, এখানে যদি নাইট্রোজেন থাকে আদর্শ অবস্থায়, এখানে নাইট্রোজেনই আছে আদর্শ অবস্থায়। বি পাত্রে একই আদর্শ গ্যাস, এখানে চাপ দেওয়া আছে, এই চাপটা কি তুলনামূলক কম, এটা ছিল 5 × 10⁵, আর এই পাত্রের চাপটা কত? 1 × 10⁵ প্যাসকেল। এটা তাপমাত্রাটা আবার একটু বেশি, 400 কেলভিন তাপমাত্রা, এটা তাপমাত্রাটা কি আবার একটু বেশি, 400 কেলভিন তাপমাত্রা। আর এইটার তাপমাত্রাটা কি একটু কম, এটার তাপমাত্রাটা কত? এটার তাপমাত্রাটা ছিল 300 কেলভিন। সো একটা 400 কেলভিন আর একটা কত? 300 কেলভিন। বাল্ব খুলে দিছি, বাল্ব খুলে দেওয়ার পরে এ আর বি এর তাপমাত্রা পূর্বের মতন যথাক্রমে 300 ও 400 কেলভিনই রাখা হলো। এটা কেমন সম্ভব? এই জিনিসটা আমি একটু বুঝাই, এন্ড এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। নরমালি মিশ্রণের তাপমাত্রাকে একটা ভিন্ন তাপমাত্রা হয়, এটা নিয়েও কিন্তু ম্যাথ আসে, এটা নিয়েও আদর্শ গ্যাস চ্যাপ্টারে ম্যাথ হয়, বাট আনফরচুনেটলি শর্ট সিলেবাসে ওই ম্যাথগুলো দেওয়া নেই। বাট আমি তোমাদেরকে আজকে যে স্লাইডটা প্রোভাইড করে দিব ওখানে তোমরা ওই ম্যাথ পাবো। ওইটা আবার কোন কনসেপ্ট দিয়ে করতে হয়? গ্যাসের গতিতত্ত্বের কনসেপ্ট। তোমাদের শর্ট সিলেবাসে গ্যাসের গতিতত্ত্ব অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে, তো গতিতত্ত্বের অংশে কিন্তু এরকম ম্যাথ আছে, আমি একটু দেখাবো এই ম্যাথটা করার পরে ওইগুলো কেমন হয়। ওইটা পুরো ডিটেলসে করাবো না, কারণ ওইটা একটা হোল নিউ একটা ক্লাসের ব্যাপার, কারণ ওই ম্যাথগুলো অনেক আসে অ্যাডমিশনে, কিন্তু ওই পার্টটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এন্ড এই লাইনটার উপরে ডিপেন্ড করে এটা আসলে বাদ যাওয়া অংশের পার্ট নাকি এটা আসলে থেকে যাওয়া অংশের পার্ট। এখানে বলা আছে কি এ আর বি এর তাপমাত্রা পূর্বের মতন যথাক্রমে 300 কেলভিন আর 400 কেলভিনই রাখা হয়েছে। দ্যাট মিন্স এটা কি চিন্তা করতে পারো একটা রুমের মতন, এটা একটা রুমের মতন, এসি রুমের মতন, এটা একটা এসি রুমের মতন। এইখানে বাল্ব খুলে দেওয়ার পরে গ্যাস আদান প্রদান হবে, গ্যাস যাওয়া আসা করবে, বাট এটার যে তাপমাত্রাটা এই তাপমাত্রাটা সামহাউ এসি বা সামহাউ এক্সটার্নাল কোনো তাপের সোর্স বা এক্সটার্নাল কোনো তাপ উৎসের সোর্স, তাপ উৎস বা গ্রাহকের সোর্স দ্বারা এটার তাপমাত্রা সামহাউ 300 কেলভিনই আটকানো, বাড়বে না কমবে না গ্যাস চলাচল করলেও। এটার তাপমাত্রাটাও 400 কেলভিনই আটকানো, সামহাউ বাইরে থেকে এটা কন্ট্রোল, নরমালি গ্যাস কি মিশ্রিত হয়ে একটা তাপমাত্রা ধারণ করার কথা, কিন্তু না, এই ক্ষেত্রে খুলে দেওয়ার পরও গ্যাস চলাচল করবে, বাট এটার তাপমাত্রাটা এইটাই থাকবে, এটার তাপমাত্রা এটাই থাকবে, সামহাউ বাইরে থেকে এটা কন্ট্রোলড। বাইরে থেকে বরফ লাগায় রাখতে পারে, বাইরে থেকে তাপ দিতে পারে, যে কোনো কিছু করতে পারে, যে কোনো ভাবে এই তাপমাত্রা 300 কেলভিনই, এটা 400 কেলভিনই, এটা বাড়তে কমতে দিচ্ছে না। এটার কারণে আমরা যেটা বুঝলাম, এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমরা এখানে গ্যাসের গতিতত্ত্বের কনসেপ্টে যাব না। গ্যাসের গতিতত্ত্বের কনসেপ্টে গ্যাসের অণুগুলো ছোটাছুটি করবে, ছোটাছুটি করার ফলে কি তাপমাত্রা আপ ডাউন করবে। তাপমাত্রা কি মিশ্রিত হয়ে গেলে, একটা গরম গ্যাসের সাথে একটা ঠান্ডা গ্যাস মিশ্রিত হয়ে গেলে মিশ্রণের তাপমাত্রা একটা নতুন তাপমাত্রা ক্যারি করবে। এটা থেকেই বুঝলাম যেহেতু তাপমাত্রাটা চেঞ্জ হচ্ছে না, গ্যাসের গতিতত্ত্বের ব্যাপার এখানে আসবে না। এই অবস্থায় গ্যাসটার কি বের করতে বলছে? চাপ নির্ণয় করতে বলছে। যখন খুলে দিছি, খুলে দেওয়ার পরে সাম্য অবস্থায় তাদের চাপ কত সেটা বের করতে বলছে, মানে মিশ্রণের চাপ কত সেটা বের করতে বলছে, বাট মিশ্রণের তাপমাত্রা কি হবে না? চেঞ্জ হবে না, এটা কন্ডিশন দেওয়া।
মিশ্রণের তাপমাত্রা এই পাত্রে যা ছিল এই পাত্রে তাই থাকবে। সো আমরা যেই সূত্রটা শিখছি সেই সূত্রটা ছিল এরকম যে আমরা যেই সূত্রটা শিখছি সেই সূত্রটা ছিল এরকম P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এইখানে ছাত্ররা একটু কেয়ারফুল থাকবে একটা জায়গায়, সেটা হচ্ছে P1 V1 বাই T1 P2 V2 বাই T2। এই জিনিস আসলে কি? বাম পাশের পাত্রের P1 V1 বাই T1, ডান পাশের পাত্রের P2 V2 বাই T2, এটা কি অবস্থান ভেদে এই দুইটা সূত্র দেখি নাকি সময় ভেদে? একই জিনিসের সময় ভেদে, আগে পরে। মাথায় রাখবা এটা কিন্তু আমরা বলি না এটা x অবস্থানের এটা y অবস্থানের, বরং এটা বলি এটা যেই অবস্থানে আছি সেই অবস্থানেরই একটা সময়, অর্থাৎ আগে। আগে মানে কিসের আগে? আমরা এখানে কি করছি, বাল্ব খুলে দিছি। বাল্ব খুলে দেওয়ার আগে, অর্থাৎ বাল্ব খোলার আগে। আর এইটা কি কি হিসেবে ইউজ করব? বাল্ব খোলার পরে। বাল্ব খোলার আগে, বাল্ব খোলার পরে, রাইট? বাল্ব খোলার আগে আর বাল্ব খোলার পরে। এখন বাল্ব খোলার আগে তাপমাত্রা আমার কি একটা বসানোর জায়গা? T1 কি একটা? না, T1 এর ভ্যালু আসলে কয়টা? বাল্ব খোলার আগেই তো ওর তাপমাত্রা কি 300 কেলভিন, এটা তাপমাত্রা 300 কেলভিন। আর বাল্ব খোলার আগেই তো আমার আরেকটা তাপমাত্রা কত? আরেকটা তাপমাত্রা 400 কেলভিন। বাল্ব খোলার আগে এর মিন্স T1 কিন্তু মানে একটা না দুইটা। কোনটা বসাবো? গড় করে বসাবো নাকি দুইটাই বসাবো? কিভাবে বসাবো? এটা একটা কনফিউশন হবে। আবার বাল্ব খোলার আগেই আমার চাপের ভ্যালুও দুইটা, আয়তনও ইনফ্যাক্ট আলাদা। বলা আছে A এর তুলনায় B কত গুণ? 4 গুণ। এটা 4 গুণ বড়। তো এই জায়গাটাতে আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে এটাকে একটা না লিখে এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে সামেশন অফ PV বাই T, সামেশন অফ PV বাই T এভাবে লিখি। কারণটা কি? তুমি বলতে পারো ভাই এটা আবার কি সূত্র, এটা কিভাবে আসলো? কারণ একটু খেয়াল করে দেখো, আমাদের মেইন যে সূত্র আদর্শ গ্যাস বলা আছে না এখানে PV nRT না, PV nRT। আমি যদি PV কে এক পাশে নিয়ে যাই, PV বাই T কে, ওই পাশে থাকবে কি? nR অংশটা থাকবে। nR এই অংশটার কথা চিন্তা করো, এই যে nR অংশটা আছে, আমি কি কোনো গ্যাসকে বাইরে বেরিয়ে দিছি? বাল্ব খুলছে, বাট কোনো গ্যাস কি এই সিস্টেমের বাইরে চলে গেছে? A আর B পাত্রের বাইরে চলে গেছে? না। কোনো গ্যাস কি A আর B পাত্রে নতুন করে যোগান হয়েছে? না। তার মানে আমার যে গ্যাসের মোল পরিমাণটা আছে অর্থাৎ এই যে nটা আছে, এই n এর কিন্তু আমি পরিবর্তন অ্যালাউ করি না। আর মোলার গ্যাস ধ্রুবক সে কি পরিবর্তন হবে কখনো? সেও কখনো পরিবর্তন হবে না। দ্যাট মিন্স nR এই অংশটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। এটা আগে, বাল্ব খোলার আগে এন্ড বাল্ব খোলার পরে পরিবর্তন হচ্ছে না। তার মানে আমরা বলতে পারি PV বাই T অংশটাও পরিবর্তন হচ্ছে না, কারণ nR এর সাথে কার সমান? PV বাই T এর সমান। nR এর সাথে কার সমান? PV বাই T এর সমান। তার মানে খোলার আগে PV বাই T এর যোগফল, খোলার পরে PV বাই T এর যোগফল একই থাকা উচিত, কারণ n পরিবর্তন হচ্ছে না, T পরিবর্তন হচ্ছে না। আবার তারা আদর্শ গ্যাস মানে এই সূত্রটা মানবে, তাই আমরা এই জিনিসটা লিখতে পারি। এখন বলতে পারি এটা কি চার্লসের সূত্র? না, এটা আদর্শ গ্যাস সূত্র থেকে ডিরাইভড একটা ফর্ম। এটা সরাসরি চার্লসের সূত্র না, এটা সরাসরি গ্যাসের সমন্বয় সূত্র না। এটা আদর্শ গ্যাস সূত্র থেকেই, মানে এই PV বা ইকুয়াল টু nRT থেকে একটা ডিরাইভড ফর্ম। সো আমরা এইভাবে বলতে পারি PV বাই T ইকুয়াল টু nR। খোলার আগে, খোলার পরে গ্যাস বাইরে থেকে ভেতরে আসতেছে না, ভেতর থেকে বাইরে যাচ্ছে না, তার মানে n পরিবর্তন হবে না। আর মোলার গ্যাস ধ্রুবক সে তো ধ্রুবকই, সেও পরিবর্তন হবে না আগে পরে। তার মানে nR একই জিনিস আছে। তার মানে খোলার আগে যে nR, খোলার পরে যে nR একই থাকতে হবে। তার মানে খোলার আগে যে PV বাই T, খোলার পরে যে PV বাই T একই থাকতে হবে। এখন খোলার আগে PV বাই T আছে কয়টা? দুইটা, যোগ করব। খোলার পরে PV বাই T আছে কয়টা? একটা, ওইভাবেই ব্যবহার করব। ঠিক আছে? তো খোলার পরে আবার তাপমাত্রার কিন্তু একই। তুমি বলতে পারো ভাই T2 তো দুইটা। তো তখন আমরা একটা সলিউশনে যাব। খোলার পরে আমরা অ্যালাউ করছি কাকে? খোলার পরে আমার প্রশ্ন অনুসারে খোলার পরে আমরা অ্যালাউ করছি কাকে পরিবর্তন হতে? অ্যালাউ করছি T2 কে পরিবর্তন হইতে আর এই V-টাকে পরিবর্তন হইতে। দ্যাট মিন্স V কি এখন সামগ্রিকভাবে সিস্টেমের একটা আয়তন হয়ে যাবে তো দুইটা মিলে। সামগ্রিকভাবে কি T2 মিশ্রণের এটা কি পরিবর্তন হবে না? এটা ফিক্স থাকবে।
আমাদের মিশ্রণের অংশ মানে পরিবর্তন হবে কি, পরিবর্তন হবে অ্যাকচুয়ালি কি পি, পরিবর্তন হচ্ছে আসলে কি পি। ভিটাকেও বলতে পারো সামহাও মিশ্রিত হচ্ছে, বাট নতুন একটা ভ্যালু ক্যারি করতেছে না, মানে নতুন একটা আননোন ভ্যালু ক্যারি করতেছে না। আর টি টু কিন্তু আগে আর পরে সেম আছে। তো আমি পিটাকে এর জন্য ভিন্ন কালার দিয়ে লিখছি। পিটা আসলে কি বোঝাচ্ছে যে মিশ্রণের একটাই চাপ থাকবে, ব্যবস্থাটার একটাই চাপ থাকবে, একটা। তাপমাত্রা কয়টা থাকবে মিশ্রণের? দুইটা, কারণ তাপমাত্রা এইভাবে কন্ট্রোল। সো প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে এই জায়গাটার মধ্যে। প্রশ্নে কিন্তু আমাকে কয়েকটা জায়গায় লিমিটেড করে দিছে, বাস্তবের সাথে এই ঘটনাটা রিলেটেড না। কারণ বাস্তবে যদি আমরা বাইরে থেকে কন্ট্রোল না করতাম তাহলে অবশ্যই এই দুইটা তাপমাত্রা থাকতো না, গ্যাসটা মিশ্রিত একটা তাপমাত্রা ক্যারি করতো। বাট আমাকে এখানে বলে দেওয়া আছে তাপমাত্রা তোমার দুইটাই থাকবে। সো আমার এই ক্ষেত্রে একটা হবে কি মিশ্রণে এটা, বাট দুইটা থাকবে কি T2 V2। ঠিক আছে, তো আমি ম্যাথটা করে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এতক্ষণ ধরে কথা বলতেছিলাম যে ম্যাথটার সূত্রগুলো কিরকম হতে পারে। পি বের করে ফেলতে পারি জাস্ট ভ্যালুগুলো বসালি। সো এই ম্যাথটা কিন্তু আমাদের সরাসরি বলতে পারবো না গ্যাসের সমন্বয় সূত্র দিয়ে হচ্ছে, এটা আদর্শ গ্যাস সূত্রেই এন আর যে ধ্রুবক আগে পরে ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে বলতে পারো একটা মডিফাইড ফর্মুলা তৈরি হয়ে গেছে। এন্ড এই মডিফাইড ফর্মুলা দিয়ে আমাদের কি করতে হবে, ম্যাথটা করতে হবে। কারণ এই ক্ষেত্রে আমার প্রশ্নের কন্ডিশনই ছিল এমন যে আমরা চাইলেও তাপমাত্রা কি করতে পারবো না, একত্র করতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমি ভ্যালুগুলো বসাই দিছি, জাস্ট ভি এ ভি ধরছিলাম, ভি বি তাহলে 4 গুণ 4 বি ধরছিলাম। তো ওই পাশেও ভি এ ভি ভি বি জায়গায় 4 বি, এন্ড এটা 300 এটা 400 এটা 300 এটা 400। আমি এই ক্ষেত্রে একমাত্র ব্যবস্থাটার মিলিত চাপ ছাড়া বাকি সবকিছুই কি কিন্তু বসায় দিতে পারি। এন্ড তারপরে আমি ব্যবস্থাটার যে চাপ মানে মিশ্রণের যে মোট চাপ সেটা বের করে ফেলতে পারবো। সো ব্যবস্থাটার চাপটা আমরা হিসাব করলাম, হিসাব করে আমার আসছে কত, 2 into 10 to the power 5, 2 into 10 to the power 5। মাঝখানে ভি আর ওই পাশের ভি কাটাকাটি চলে গেছে। এখানেও তো তুমি অ্যাকচুয়ালি কি করতে পারো, ভিটাকে কাটাকাটি করে কমন নিয়ে ফেলতে পারো, কমন নিয়ে এই পাশে আর ওই পাশে কাটাকাটি করে ফেলতে পারো। সো শুধু পিটাকেই তুমি কি পেয়ে যাবে। সো এইটা হলো আমার এমন একটা ম্যাথ যেখানে গ্যাস দুইটা মিশ্রিত হবে বাট তাপমাত্রা কি হবে না, চেঞ্জ হবে না।
তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে এটা কোন ম্যাথের আন্ডারে পড়ে যাবে? এটা গ্যাসের গতিতত্ত্বের ম্যাথের আন্ডারে চলে যাবে, যেটা তোমাদের আবার শর্ট সিলেবাসে নাই। বাট আমি এখন ছোট্ট করে একটু এটা দেখাবো। আমাকে বলো এই ম্যাথটা বুঝতে তোমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা, এন্ড কনফিউশন থাকলে আমি তো সেটা ক্লিয়ার করি। এই ম্যাথটা বুঝতে কারো কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, বলতেছো যে বাল্ব খোলার পরে ভলিউম একই হবার কথা কিনা? ওই তো বললাম যে অ্যাকচুয়ালি একই হবার কথা, 5V হওয়ার কথা, বাট আমার প্রশ্নে কিন্তু অ্যালাউ করেনি। প্রশ্নে কিন্তু বলা আছে যে এ পাত্র আর বি পাত্র কিন্তু একটা পাত্র হয়ে যাচ্ছে না, আলাদা পাত্রই থাকতেছে এন্ড আলাদা টেম্পারেচারই থাকতেছে। জাস্ট গ্যাস যে চলাচল করতেছে, গ্যাস চলাচল করার সময় আমাদের কি করতে হবে? আমাদের এই জায়গাটার মধ্যে শুধু চাপটা কি নিতে হবে, যে একটা সিঙ্গেল চাপ হিসেবে। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা যদি 5V দেই তাহলে ম্যাথটা হবে না, তাহলে ম্যাথটা হবে না। আমাদের এই ক্ষেত্রে এইভাবেই কাজটা করতে হবে। তো এই ম্যাথটা কিন্তু আমি বলবো যে এটা তোমরা এতদিন যে ম্যাথগুলো করে আসছো সেটার মতন না, একটু অন্যরকম ম্যাথ। এন্ড একটু অন্যরকম বলে তোমাদের কাছে একটু নিতে অসুবিধা হতে পারে, বাট আমি বলে দিই এই ম্যাথটার কনসেপ্টটা আসলে কোথা থেকে আসছে। এই ম্যাথটার কনসেপ্টটা আসলে আমাদের যে সূত্র PV/T অর্থাৎ P1V1/T1 = P2V2/T2 ওখান থেকে না, বরং এটা আমার আসছে কোথা থেকে? PV = nRT, এখান থেকে PV/T = nR, nR আগে পরে ধ্রুবক, দ্যাট মিন্স PV/T আগে পরে ধ্রুবক। এখন PV/T আমরা নরমালি একটা সিঙ্গেল পাত্রের জন্য কাজ করতাম, একটাই পাত্র, একটা P দেওয়া থাকতো, একটা V দেওয়া থাকতো, একটা T দেওয়া থাকতো। দেন এটাকে পরিবর্তন করতাম, হয়তো আমি হিট দিতাম বা কিছু করতাম, করে আমি পিটাকে বাড়াইতাম কমাইতাম, ভিটারে কমাইতাম বাড়াইতাম, এন্ড টিটা হয়তো বের করতাম। তখন আমার ছিল কি P1V1/T1 = P2V2/T2। বাট এখানে কি আমার আলাদা আলাদা পাত্র, সো আমার এই জায়গায় তাই কি করতে হচ্ছে? সামেশন করে নিতে হচ্ছে। এন্ড সামেশন করার সময় নরমালি উচিত ছিল যে তাপমাত্রা একই হয়ে যাওয়া, বাট আমাকে এখানে অ্যালাউ করে নেই তাপমাত্রা এক করার জন্য। এন্ড আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু দেখাইতে চাই। আমাদের অ্যাডমিশনে এই টাইপের ম্যাথও আসে, যেটা আমাদের সিলেবাসে নাই, বাট এই ম্যাথগুলো আমি তোমাদেরকে স্লাইডে দিয়ে দিব আজকে ক্লাস শেষে। ওই ম্যাথগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা। যেমন এই যে এই টাইপের ম্যাথগুলো কিন্তু আসে। এই ম্যাথগুলোর মধ্যে দেখো 27°C তাপমাত্রা বিশিষ্ট 3 মোল হিলিয়াম গ্যাসের সাথে 30°C তাপমাত্রা বিশিষ্ট 6 মোল আর্গন গ্যাস যোগ করলে মিশ্রণের তাপমাত্রা কত হবে? এখানেও কিন্তু গ্যাস মিশ্রণ, আগেরটাও গ্যাস মিশ্রণ ছিল, কিন্তু আগেরটাতে আমার তাপমাত্রা কি বলা আছে? তাপমাত্রাটা ফিক্সড রাখতে হবে। আর এই ক্ষেত্রে কি বলা আছে? এই ক্ষেত্রে বলা আছে না, তাপমাত্রাটা একটা তাপমাত্রা হয়ে যাবে। এন্ড তাপমাত্রা যখন একটা তাপমাত্রা হয়ে যাওয়ার কথা আসে, তখন আমাদের কি সূত্রগুলো ইউজ করতে হয়? ইকে এর সূত্রগুলো ইউজ করতে হয়। তখন আমাদের ইকে এর সূত্রগুলো ইউজ করতে হবে। ইকে এর যে সূত্রগুলো আছে সেটা ইউজ করতে হবে। যেমন ইকে = 3/2 nRT, 3/2 nRT, এই সূত্রগুলো ইউজ করে করতে হয়। তখন শক্তির নিত্যতা ইউজ করি আমরা, মিশ্রণের পরে যেই গ্যাসের আণবিক গতিশক্তি, মিশ্রণের আগে সেই আণবিক গতিশক্তি, আগে পরে শক্তির ভ্যালু সেম, এন্ড শক্তির নিত্যতা ইউজ করে তখন আমরা কি মিশ্রণের তাপমাত্রাগুলো বের করি। এই ম্যাথটা আমি দিয়ে দিব, খুবই ইজি, এই ম্যাথটাও দিয়ে দিব। কিন্তু এই কনসেপ্টগুলো তোমাদের কি নাই? শর্ট সিলেবাসে নাই, শর্ট সিলেবাসের বাইরের। বাট তারপরও তোমরা যদি কেউ এক্সট্রা জানতে চাও, তারা যেন এই ম্যাথগুলো দেখো। এন্ড এই ম্যাথগুলো অ্যাডমিশনে আসে, এই ম্যাথগুলোর অনেকগুলো ভার্সনও আসে। এটা তো খুবই সিম্পল। এটার মধ্যে জাস্ট বলা ছিল যে একটা হিলিয়াম গ্যাস আর আরেকটার মধ্যে আর্গন গ্যাস, একটার মধ্যে হিলিয়াম গ্যাস আর একটার মধ্যে আর্গন গ্যাস, দুইটাকে মেশানো হয়েছে। মেশানোর ফলে মিশ্রণের তাপমাত্রা কত? হিলিয়াম গ্যাসের আগে n এর মান দেওয়া ছিল, t এর মান দেওয়া ছিল। এই ক্ষেত্রেও আর্গন গ্যাসের আগে n এর মান দেওয়া ছিল, t এর মান দেওয়া ছিল। এটা তো ইজি মোটামুটি। আবার কয়েকটা জায়গায় এরকম আছে, যেমন তোমার এই জায়গাটার মধ্যে এই ম্যাথটা দেখো, বলা আছে যে একটা ঘরের তাপমাত্রা এত, ঘরে 250 মোল গ্যাস আছে, ঘরটাতে হিলিয়াম সিলিন্ডার ছিল, যার গায়ের গায়েরটার মধ্যে এমন পদার্থ তৈরি যেটা দিয়ে তাপ আদান প্রদান হবে না, অন্তরক পদার্থ দিয়ে। সিলিন্ডারে 60°C 5 মোল হিলিয়াম ছিল।
তাহলে ঘরের মধ্যে 250 মোল গ্যাস, ঘরের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে 60 ডিগ্রি সেলসিয়াস আর 5 মোল হিলিয়াম। ঘটনাক্রমে সিলিন্ডারের মুখ খুলে গেল, ফলে হিলিয়াম গ্যাস বায়ুর সাথে মিশে গেল। বায়ুর তাপমাত্রা কত জানতে চাইছে, মানে ধরো তুমি একটা রুমে আসো, ওই রুমে নাইট্রোজেন গ্যাস, ওই রুমের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, ওই রুমে একটা বাক্স আছে, ওই বাক্সের মধ্যে 5 মোলের 60 ডিগ্রি সেলসিয়াসের হিলিয়াম গ্যাস আছে। এখন সে যদি মিশে যায়, যত গ্যাসটা খুলে গেছে সে যদি মিশে যায়, তাহলে মিশ্রণের তাপমাত্রা আগের ম্যাথ আর এই ম্যাথে তুমি বলতে পারো ভাই একই তো, আগে দুইটা বাক্স ছিল মিশে গেছে, এখনো কাইন্ড অফ একটা বাক্সের ভেতরে আরেকটা বাক্স তারপরে মিশে গেছে। অ্যাকচুয়ালি প্যাচটা এখানে না, প্যাচটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস একটা দ্বিপারমাণবিক গ্যাস, দ্বিপরমাণু গ্যাস, এন্ড হিলিয়াম গ্যাস একটা এক পরমাণু গ্যাস। তখন যখন আমরা আবার গ্যাসের শক্তি নির্ণয় করবো তখন স্বাধীনতার মাত্রা চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসগুলো তোমাদের শর্ট সিলেবাসে নাই, কাইন্ড অফ লাকি আবার আনলাকি। এইদিকে লাকি এর জন্য যে এইচএসসি তে এই ম্যাথগুলো আসবে না, এইচএসসি যদি পরীক্ষা হয়, বাট অ্যাডমিশনে এই জিনিসগুলো কিন্তু আসতে পারে, এন্ড তখন কিন্তু এই জিনিসগুলো তোমাদের একটু নতুন করেই জানতে হবে। তো তখন আমাদের কি করতে হয়, স্বাধীনতার মাত্রাটাকেও রোলে নিয়ে আসতে হয়। আগের ম্যাথটা এই জায়গায় 3 ইউজ করছি, এই জায়গায় 3 ইউজ করছি কেন, F/2 nRT এটাই তো সূত্র গতিশক্তির, F/2 nRT এটাই তো সূত্র গতিশক্তি। আগের ম্যাথটার মধ্যে এই ম্যাথটার মধ্যে 3 ইউজ করছি, কারণ এখানে আর্গন আর হিলিয়াম দুইটাই এক পরমাণু, তাই আমরা এইভাবে করতে পারছি। আর যখন আমরা স্বাধীনতার মাত্রা চিন্তা করে করব, যদি এক পরমাণু আর দ্বিপরমাণু দুইটা আলাদা গ্যাস হয়, যেমন এটা নাইট্রোজেন দ্বিপরমাণু, আবার ভিতরে ছিল হিলিয়াম, তখন কিন্তু আমাদের ম্যাথটা আরেকটু কমপ্লিকেটেড হবে। আমি ম্যাথটা দিয়ে দিব, যদিও এই ম্যাথটা আমাদের এই ক্লাসগুলোর জন্য না, তারপর তোমরা যদি অনেক রিকোয়েস্ট করো তাহলে হয়তো আমি করাবো পরের ক্লাসে, বাট এই ম্যাথটা তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে নাই, এই ম্যাথগুলো তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে নাই। তো এবার আমরা চলে আসি আমাদের শর্ট সিলেবাসে যে জিনিসগুলো পড়তে হবে সেটার মধ্যে। আমি এই যেগুলো দেখাইলাম সবগুলোই তোমাদেরকে দিয়ে দিব আজকে ক্লাস শেষে, এই সবগুলো ম্যাটেরিয়ালসই আজকের ক্লাস শেষে দিয়ে দিব। তো আমরা এবার চলে আসি আমাদের এরপরের অংশে। সো আমরা আজকের ক্লাসে তাহলে দেখলাম যে একটা ম্যাথ যেটা মিশ্রণ রিলেটেড, বাট মিশ্রণ রিলেটেডও কয়েকটা ক্যাটাগরি হতে পারে, 3টা ক্যাটাগরি বলছি। প্রথমত তাপমাত্রা চেঞ্জ হবে, যেটা আমি করাইছি অলরেডি। দ্বিতীয়ত তাপমাত্রা মিলে একটা তাপমাত্রা হবে, বাট ওই ক্ষেত্রে যেই দুইটা গ্যাস মিলতেছে সেই দুইটা গ্যাসই এক পরমাণু বা দুইটা গ্যাসই দ্বিপরমাণু, একই ক্যাটাগরি। অথবা আরেকটা থার্ড ক্যাটাগরির ম্যাথ, যেটাও আমি তোমাকে মাত্র দেখাইলাম, সেটা হচ্ছে যে দুইটা গ্যাস মিশবে, মিশ্রণের তাপমাত্রা একটা হবে, বাট ওই জায়গাটার মধ্যে একটা গ্যাস হয়তো এক পরমাণু, আরেকটা গ্যাস হয়তো দ্বিপরমাণু। সো এই 3টা কেসের ম্যাথ আসলে হইতে পারে। ওকে, এবার আমরা চলে যাই আমাদের গ্রাফের আলোচনাগুলোতে। চলে যাই। সো আমাদের এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখো, আমরা 6টা গ্রাফ ফিজিক্সের জন্য মনে রাখবো, এন্ড ওই গ্রাফগুলোকে কাজে লাগাই আমরা কিছু ম্যাথ করব। 6টা গ্রাফ আমরা ফিজিক্সের জন্য মনে রাখবো, এন্ড ওই গ্রাফগুলোকে কাজে লাগাই কিছু ম্যাথ করব। তো এখানে দেখো আমরা 6টা গ্রাফ যেগুলো দিচ্ছি সেগুলো কি কি ছিল, y সমানুপাতিক x। এটা কি, এটা হচ্ছে আমি x অক্ষে মান বাড়ালে y অক্ষেও মান বাড়বে, সমানুপাতিকটা এটাই মিন করে। আমি x অক্ষে মান বাড়ালে y অক্ষেও কি আমার মান বাড়বে, y সমানুপাতিক x প্লাস c। এটাও একই, একটা বাড়লে আরেকটা বাড়ে, তাই দেখো গ্রাফটা উপরে উঠতেছে, তাই না? আমি ডানে যাব উপরে উঠবো, ডানে যাব উপরে উঠবো, এই ক্ষেত্রে ডানে যাব উপরে উঠবো, ডানে যাব উপরে উঠবো। বাট এইটার মধ্যে ব্যাপারটা কি, এই ক্ষেত্রে গ্রাফটা একটু উপর থেকে শুরু হয়েছে, কারণ একটা প্লাস c আছে, আর এটা শুরু হয়েছে মূল বিন্দু থেকে। সো এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে? এগুলো কোথা থেকে আসছে, এগুলো ব্যাকগ্রাউন্ড কি ম্যাথসে আছে। y = mx পড়ছো, y = mx + c পড়ছো, y = mx থেকে এটা y = mx + c, এটা থেকে কিন্তু এই জিনিসটা আসতেছে y সমানুপাতিক -x। এটা যদি হয়, এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আমি যতই ডানে যাব ততই কি আমার y এর ভ্যালুটা কমবে, বুঝছো? আমি ডানে যাচ্ছি, আমার y এর ভ্যালুটা কমতেছে, আমার x বাড়তেছে, y কমতেছে, মাইনাস হচ্ছে, নিচে নামতেছে, কারণ ঢাল এখানে নেগেটিভ। আর y সমানুপাতিক x⁴n। x⁴n দিয়ে কি বোঝাচ্ছে, x⁴n দিয়ে বোঝানো হচ্ছে যে আমার পাওয়ার, অর্থাৎ একটা যদি দ্বিগুণ বাড়ে আর একটা 4 গুণ বাড়বে। আমি x কে ডাবল করলাম, y 4 গুণ হবে, x কে ট্রিপল করলাম, y 9 গুণ হবে, মানে স্কয়ার করে বাড়তেছে, অথবা কিউব করেও বাড়তে পারে।
আমি x কে ডাবল করলাম, y আমার 8 গুণ হতে পারে যদি কিউব হয়। সম্পর্কটা এমন হয় y সমানুপাতিক x টু দি পাওয়ার কিউব, x টু দি পাওয়ার 3। এরকম যদি হয় তাহলে একটাকে দ্বিগুণ করলে আরেকটা কি হয় 8 গুণ হতে পারে, এরকম বেড়ে যেতে পারে। সো আমাদের কিন্তু শেপগুলো নিয়ে কাজ, আমাদের এখানে কি নিয়ে কাজ, শেপগুলো। কারণ আমাদের প্রশ্নগুলো যে হয়, প্রশ্নগুলোর মধ্যে এরকম বলা থাকে যে এটার মান যদি এতটুকু বাড়াও তাহলে এটা গ্রাফটা কেমন হবে, গ্রাফটা দেখতে কেমন দেখাবে। বলতে পারে যে p ভার্সেস t গ্রাফটা নিচের কোনটি, বা v ভার্সেস t গ্রাফটা নিচের কোনটি, pv ভার্সেস t গ্রাফটা নিচের কোনটি। সো এই রকম জিনিসগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে আসে। সো আমরা গ্রাফের শেপগুলো মনে রাখবো। এটা এমন না যে একদম এমনই হতে হবে, বাট খেয়াল রাখবা এটা কিন্তু আমি একটা লাইন আঁকি নেই, এটা আমি একটু উপরের দিকে উঠাই দিচ্ছি। এই জিনিসগুলো কিন্তু চিনতে হবে। দেখেন ব্যস্তানুপাতিক গ্রাফ যদি হয় তাহলে আমার এই শেপটা হবে কি এরকম, একটা বাড়লে আরেকটা কমবে। এখানেও কিন্তু খেয়াল রাখো এটা কিন্তু একটা বাড়লে আরেকটা কমতেছে, বাট এই ক্ষেত্রে কিন্তু আমার স্ট্রেট লাইন, আর এই ক্ষেত্রে কিন্তু আমার স্ট্রেট লাইন হচ্ছে না। স্ট্রেট লাইন কখন হয়, স্ট্রেট লাইন হয় সাধারণত x এর পাওয়ার গুলো যদি দেখো, x এর পাওয়ার 1 হলে, যেমন এই ক্ষেত্রে 1 পাওয়ার 1, তো এগুলো স্ট্রেট লাইন। এই ক্ষেত্রে আমি যদি লিখতে চাই এটা কি y, এরকম লিখতাম না, এই ক্ষেত্রে কি পাওয়ার 1 না -1, দ্যাট মিন্স পাওয়ারটা আর 1 নাই, তো সেই ক্ষেত্রে আমার স্ট্রেট লাইন হবে না, -1 না। সো এই ক্ষেত্রে স্ট্রেট লাইন হবে না। এই ক্ষেত্রে পাওয়ার কত n, সো স্ট্রেট লাইন হবে না। সো এটা কিন্তু বুঝতে হবে যে আমার যদি সমানুপাতিক হয়, বর্গের না ঘনের না, এরকম শুধু সমানুপাতিক হয় তাহলে এগুলো স্ট্রেট লাইন। আবার ব্যস্তানুপাতিক যদি হয় তাহলে x টু দি পাওয়ার -1, সেই ক্ষেত্রে কিন্তু আমার কি স্ট্রেট লাইন হবে না, কি হবে এই শেপের হবে। এন্ড আমার যদি এমন হয় যে y x এর উপরে নির্ভর করে না, x এর মান 10 হইলেও y এর মান যায়, x এর মান 100 হইলেও y এর মান তাই, x এর মান 1 কোটি হইলেও y এর মান একই, y এর মান বাড়েও না কমেও না, দ্যাট মিন্স y এর ইকুয়েশনের ভিতরে x নাই, y এর ইকুয়েশনের ভিতরে x নাই, x বাড়াইলে কমাইলেও y এর কোনো চেঞ্জ আসতেছে না, তাহলে আমার গ্রাফটা হবে এই রকম x অক্ষের সমান্তরাল। তাহলে এই যে 6টা টাইপের গ্রাফ, এই 6টা টাইপের গ্রাফ আমাদের একটু মনে রাখতে হবে। কিভাবে মনে রাখতে হবে, আমরা সম্পর্ক থেকে যেন গ্রাফ করতে পারি, বা গ্রাফ থেকে যেন সম্পর্ক করতে পারি, ভাইস ভার্সা। আমরা যেন সম্পর্কটা দেখে গ্রাফটা কেমন হবে সেটা আইডিয়া করতে পারি, অথবা গ্রাফটা দেখে সম্পর্কটা কেমন হবে সেটাও আইডিয়া করতে পারি। তুমি যদি দেখো মূল বিন্দুগামী এরকম স্ট্রেট লাইন, তুমি ভাবো সম্পর্কটা এরকম, y অক্ষে যদি p থাকে, x অক্ষে যদি যে কোনো কিছু থাকে, সাপোজ ধরো t থাকে, তাহলে তোমার বুঝতে হবে ও আচ্ছা তাহলে সম্পর্কটা হচ্ছে, যেহেতু গ্রাফটা এমন তাহলে সম্পর্কটা হচ্ছে এরকম, সম্পর্কটা হচ্ছে এরকম। সো কথার কথা আমি বললাম। সো এইভাবে কিন্তু আমাদের গ্রাফ থেকেও সম্পর্কগুলো চিনে ফেলতে হবে যে কোন সম্পর্কে আছে। সো তোমাকে তো গ্রাফ দেওয়া থাকবে, গ্রাফের সাইজ দেওয়া থাকবে, বলতে পারে সম্পর্কটা বের করো, অথবা সম্পর্ক থেকেও গ্রাফ আসতে পারে। সো আমরা এই গ্রাফগুলোকে কাজে লাগিয়ে চলো কিছু গ্রাফ আঁকার ব্যাপারগুলো আমরা দেখি। তো আমাদের এই জায়গাটার মধ্যে দেখো কি দেয়া আছে, আমাদের সমীকরণ থেকে লেখো পাবার ধাপ হিসেবে আমি কয়েকটা স্টেপকে তুলে ধরছি। এই স্টেপগুলোকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, আমরা গ্রাফ আঁকাতে পারি। সো আমাদের অধীন চলক আর স্বাধীন চলক রিলেটেড ইকুয়েশন প্রথমে সিলেক্ট করতে হবে। ধরো সাপোজ তোমাকে একটা গ্রাফ আঁকতে বললো s ভার্সেস t, তোমাকে ধরো সাপোজ বললো কথার কথা s ভার্সেস t গ্রাফ আঁকো, s ভার্সেস t গ্রাফ আঁকতে বললো। তো s ভার্সেস t গ্রাফ আঁকতে বললে তুমি মাথায় রাখবা ভার্সেস এর আগে যেটা থাকে এটা হচ্ছে তোমার অধীন চলক, আর ভার্সেস এর পরে যেটা থাকে সেটা হচ্ছে তোমার স্বাধীন চলক। দ্যাট মিন্স আমার এই ক্ষেত্রে s হচ্ছে কি অধীন চলক, আর t হচ্ছে কি আমার স্বাধীন চলক, t হচ্ছে কি আমার স্বাধীন চলক। সো এই ক্ষেত্রে মাথায় রাখবা অধীন চলক আর স্বাধীন চলক মিলায়ে তোমার একটা প্রথমে কি করতে হবে, ইকুয়েশন করতে হবে। অর্থাৎ অধীন চলক আর স্বাধীন চলক রিলেটেড একটা ইকুয়েশন সিলেক্ট করতে হবে, s আর t এর মধ্যে একটা ইকুয়েশন সিলেক্ট করতে হবে। যদি বলে s ভার্সেস t গ্রাফ আঁকো, p ভার্সেস t গ্রাফ আঁকতে বলে p আর t এর মধ্যে একটা ইকুয়েশন সিলেক্ট করতে হবে। যেই গ্রাফটা একটা বলুক তোমরা এইভাবে একটা ইকুয়েশন সিলেক্ট করতে হবে প্রথমত। এরপরে আমাদের অধীন চলকটাকে একপাশে করে ফেলতে হবে। ধরো s ভার্সেস t বললো, তাহলে ইকুয়েশনটা যে সিলেক্ট করলাম ওই ইকুয়েশনে s ভিতরে থাকতে পারে, অন্য জায়গায় থাকতে পারে। v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s সিলেক্ট করলাম আমি, অথবা v ইকুয়াল টু u প্লাস 80 সিলেক্ট করলাম, বা যে কোনো একটা s আর t রিলেটেড ধরো ইকুয়েশন সিলেক্ট করলাম, s ইকুয়াল টু ut প্লাস হাফ 80 স্কয়ার সিলেক্ট করলাম, যে কোনো s আর t রিলেটেড একটা ইকুয়েশন সিলেক্ট করলাম। এই ইকুয়েশন সিলেক্ট করার পরে s টাকে আমার এক পাশে করতে হবে সমান সমানে, আর বাকি সবকে সমান সমানে অন্য পাশে করে ফেলতে হবে। এটা আমার সেকেন্ড রুল। থার্ড রুল হচ্ছে আমার অধীন চলক আর স্বাধীন চলক ছাড়া, মানে s ভার্সেস t গ্রাফ আঁকতে বললে s আর t ছাড়া বাকি যারা আছে সবাইকে ধ্রুবক বিবেচনা করব। এন্ড ফোর্থলি আমরা বলতে পারি যে এইরকম যে সমান সমান আর
তো সমান সমান আর যেই যাদেরকে ধ্রুবক বিবেচনা করলাম অধীন চলক আর স্বাধীন চলক ছাড়া যারা ছিল তাদের বদলে আমি সমানুপাতিক চিহ্ন ইমাজিন করতে পারি। তারপরে যে সম্পর্কটা আসবে একটা সমানুপাতিক সম্পর্ক, হয় y সমানুপাতিক x এর মতন আসবে অথবা y ব্যস্তানুপাতিক x এর মতন আসবে, একটা সম্পর্ক আসবে। দেন ওই সম্পর্কটা আসলে আমরা তো জানি কোন সম্পর্কের জন্য গ্রাফের শেপটা কেমন হবে, দেন আমরা গ্রাফটা আঁকাবো। তো এই জিনিসটা বেসিক রুল ছিল, বোরিং, এন্ড আমি এখন এইটা নিয়ে এই রুলগুলোকে কাজে লাগিয়ে চলো কয়েকটা কাজ করি, তাহলে তোমাদের বুঝতে ইজিয়ার হয়ে যাবে। তোমাকে বলছে p ভার্সেস v গ্রাফ আঁকতে, p ভার্সেস v গ্রাফ আঁকতে বলছে। এখন p ভার্সেস v গ্রাফ আঁকতে বললে তোমার মাথায় রাখতে হবে p হচ্ছে তোমার এই ক্ষেত্রে কে, অধীন চলক মানে y রাশি, অধীন চলকটাকে y রাশি বলতে পারি। v হচ্ছে কি আমার স্বাধীন চলক মানে x রাশি, মানে y অক্ষ, গ্রাফের y অক্ষে থাকবে p, গ্রাফের x অক্ষে থাকবে কি v। ভার্সেস এর আগে যেটা এটা y অক্ষ বরাবর রাখবো, ভার্সেস এর পরে যেটা এটাকে x অক্ষ বরাবর রাখবো। আমরা প্রথমে কি বলছি যে p আর v মানে স্বাধীন চলক আর অধীন চলক মিলে একটা ইকুয়েশন সিলেক্ট করব। এখন p আর v আছে এমন ইকুয়েশন তুমি বলতে পারো p1 v1 = p2 v2, বাট ওইটা নিব না, কারণ ওখানে p দুইটা v দুইটা, আমার একটা p একটা v, এরকম রিলেটেড ইকুয়েশনগুলোই দরকার। আর এই ক্ষেত্রে আমি একটা শর্টকাট সাজেশন বলে দিই, গ্যাস রিলেটেড, আদর্শ গ্যাস রিলেটেড যখন তোমাকে গ্রাফ আঁকাইতে বলবে বা নিচের গ্রাফ কোনটি সেভাবে জানতে বলবে, তখন মাথায় রাখবা তুমি PV = nRT, এটা যদি নাও তাহলেই হয়ে যায়, কারণ PV NT চারটা চলকই এটার মধ্যে উপস্থিত, চারটা চলকই এটার মধ্যে উপস্থিত। প্রথম ধাপের কাজ ছিল কি, স্বাধীন চলক আর অধীন চলক রিলেটেড ইকুয়েশন সিলেক্ট করা, দ্যাট মিন্স p আর v নিয়ে ইকুয়েশন সিলেক্ট করা। এখন p আর v নিয়ে ইকুয়েশন সিলেক্ট করলাম, PV = nRT সিলেক্ট করা হলো। সিলেক্ট করার পরে তারপরে আমি p টাকে এক পাশে করব, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিব। কেন? কারণ p হচ্ছে আমার অধীন চলক, p টাকে সমান সমান এক পাশে করব, বাকি সব ডান পাশে পাঠিয়ে দিব। সো আমি সেকেন্ড স্টেপ অধীন চলককে এক পাশে করে বাকি সব অন্য পাশে করা, অধীন চলক আমার p টাকে এক পাশে করে বাকি সব অন্য পাশে করে ফেলছি। তারপরে আমি কি করতেছি, থার্ড স্টেপে অধীন চলক আর স্বাধীন চলক ছাড়া বাকিদেরকে ধ্রুবক ধরবো। এখন অধীন চলককে আমার এখানে অধীন চলক p আর স্বাধীন চলক v, এদের ছাড়া আছে কে, এদের ছাড়া আমার এখানে আছে হচ্ছে nRT। সো nRT এটাকে আমার কি করতে হবে, ধ্রুবক ধরতে হবে। সো nRT কে চলো আমরা ধ্রুবক ধরে ফেলি, ধ্রুবক ধরে ফেললে nRT কে আমি রেড করলাম মানে ধ্রুবক ধরবো। সো ধ্রুবক ধরে ফেললে আমি এইটার বদলে ধ্রুবক ধরে ফেলছি, ধরো সাপোজ এটা ধ্রুবক ধরা হয়েছে। ধ্রুবক ধরা মানে কি, এখানে কিছু লিখতে হবে না আলাদা করে, জাস্ট থার্ড স্টেপটা আমি বোঝালাম যে এটাকে ধ্রুবক ধরা হয়েছে, তাই লাল দেখানো হয়েছে, মানে এটা ধ্রুবক, এটা কনস্ট্যান্ট, এটা আর চেঞ্জ হবে না। আমি বলছি এরপরের লাইনে যে সমান সমান আর ধ্রুবক কে সরায় আমি কি আনতে পারি, সমানুপাতিক আনতে পারি। মনে করে দেখো তুমি যখন যে সূত্রগুলো পড়ো ওই সূত্রগুলোতে কি একটা ধ্রুবক আনার সব সময় যে কোনো, ধরো সাপোজ এরকম f সমানুপাতিক q1 q2/d²। সো এখান থেকে তুমি সমান সমান দিয়ে কি করতে, পরের লাইনে f c q1 q2/d² করতে। সো এই যে সমানুপাতিকের বদলে কি আনছো, সমান সমান আর ধ্রুবক নিয়ে আসছো, তাই তো? এই ক্ষেত্রে কিন্তু উল্টাটা করছি, এই ক্ষেত্রে সমান সমান আর ধ্রুবকের বদলে আমরা সমানুপাতিক নিয়ে আসছি, এখন সমানুপাতিক যখন আমার চলে আসলো, তখন দেখো হ্যাঁ সমানুপাতিক যখন আমার চলে আসছে, তখন আমরা কিন্তু এই জায়গাটার মধ্যে একটা কাজ করতে পারি। আচ্ছা হ্যাঁ, সমানুপাতিক সমান সমান আর ধ্রুবকের বদলে যখন সমানুপাতিক চলে আসলো, তখন কিন্তু আমরা আমাদের y রাশি যে তাকে y বললাম, x রাশি যে তাকে x বললাম, y রাশি যে তাকে y বললাম, x রাশি যে তাকে x বললাম। কেন? এটা শুধু নিজের জন্য, এটা কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে না, এতটুকু লেখার পরে গ্রাফ এঁকে দিতে পারো। জাস্ট এইটা বোঝার জন্য, অনেক ক্ষেত্রেই আমরা ভুল করি, সেটা হচ্ছে যে আমরা y x সম্পর্কটা কিভাবে সম্পর্কিত, মাঝে মাঝে আমরা সমানুপাতিক থাকলেও ব্যস্তানুপাতিক বলি, ব্যস্তানুপাতিক থাকলেও সমানুপাতিক বলি। তাই আমি সাজেস্ট করি সবসময় এভাবে, তোমার যে অধীন চলক p এর জায়গায় তুমি মনে মনে চিন্তা করবে এখানে y বসাই দেখি। তোমার যে স্বাধীন চলক v ভার্সেস এর পরে আছে তাই v বলতেছি, এটার জায়গায় x বসাই দেখি, দ্যাট মিন্স p এর জায়গায় দেখো y বসাইছি, v এর জায়গায় দেখো x বসাইছি, p এর জায়গায় y, v এর জায়গায় x বসানোর পরে আমার যে সম্পর্কটা আসছে সে সম্পর্কটা কি, y ব্যস্তানুপাতিক x। তাই আমি যে গ্রাফটা আঁকাবো ওই গ্রাফটা কেমন হবে, ব্যস্তানুপাতিক গ্রাফ, y অক্ষ বরাবর থাকবে p, x অক্ষ বরাবর থাকবে v, আমার গ্রাফটা হবে এরকম ব্যস্তানুপাতিক সম্পর্কে সম্পর্কিত একটা গ্রাফ, ব্যস্তানুপাতিক সম্পর্কে সম্পর্কিত একটা গ্রাফ আমার এখানে চলে আসবে। এখন এই যে গ্রাফটা আসছে, এই গ্রাফটা আমরা
অনেক ভাবে পেতে পারি। যেমন ধরো পরেরটাতে যদি যাই আমি, পরে আমাকে গ্রাফ 2 তে বলছে কি, গ্রাফ 2 তে বলছে পিভি ভার্সেস ভি গ্রাফ আঁকতে। আবারও ধাপগুলো অনুসারে করব। প্রথমে পিভি আর ভি আছে এমন একটা ইকুয়েশন নিব। সো পিভি আর ভি আলাদা করে, তো ভি পিভির ভেতরেও একটা ভি আছে, সো আমরা অলওয়েজ বলছি পিভি ইকুয়াল টু এনআরটি নিয়ে শুরু করব। পিভি ইকুয়াল টু এনআরটি নিয়ে শুরু করলাম। পরের স্টেপে কি করতে হয়, অধীন চলকটাকে এক পাশে রাখতে হয়, স্বাধীন চলকগুলোকে বাকি সবকিছুকে অন্য পাশে। অধীন চলক আমার কে, পিভি, এটা অলরেডি এক পাশে আছে। দ্যাট মিন্স সেকেন্ড স্টেপে আমার নতুন করে করার কিছু নেই, সূত্রটার মধ্যেই অলরেডি করা আছে। যে কাজটা সেকেন্ড স্টেপে করার কথা ছিল সেটা সূত্রটার মধ্যে অলরেডি করা আছে। পিভি ইকুয়াল টু এনআরটি। থার্ড স্টেপে পিভি আর ভি ছাড়া বাকি যারা আছে তাদেরকে কি করব, ধ্রুবক ধরবো। এখন পিভি যে অধীন চলক, আর তো আমি ভি পাচ্ছি না, সো আমি পিভি ছাড়া বাকি যে আছে এন আর টি ওদের সবাইকে ধ্রুবক চিন্তা করলাম। সো লাল দিয়ে বোঝাচ্ছি ধ্রুবক ধরা হয়েছে। এখন খেয়াল করে দেখো পিভি সমীকরণটা, পিভি কে যদি একটা জিনিস ধরে নিলাম, পিভি হচ্ছে ক, তাহলে এখানে আমরা কি গ্রাফ আঁকতেছি, ক ভার্সেস ভি গ্রাফ আঁকতেছি, তাই তো। এখন পিভি কে যদি ধরে নিই ক ভার্সেস ভি গ্রাফ আঁকি, ক এর ভেতরে কি, এখানে কি ডান পাশে কোনো ভি দেখতেছি, এখানে কোনো ভি আছে না, কোনো ভি নাই। দ্যাট মিন্স এইটার ভেতরে আছে শুধুমাত্র এন আর টি। যদি পিভি কে ক ধরে নিই, কারণ এখানে পিভির ভেতরেও একটা ভি আছে, ওইটা আবার চেঞ্জ করে চিন্তা করলে হবে না, পিভি কে একটা সলিড ইউনিট হিসেবে চিন্তা করতে হবে, ভি আর একটা সলিড চলক বা ইউনিট হিসেবে চিন্তা করতে হবে। তাহলে ক এর ভেতরে কোনো কি নাই, ক ইকুয়াল টু এনআরটি। এই সমীকরণে আমরা আর কি পাচ্ছি না, কোনো ভি পাচ্ছি না। এখন ক এর ভেতরের ভি, ওইটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ ক একটা ইউনিট, ওইটা আর তুমি অল্টার করতে পারবা না। পিভির ভিতরে এমন বলতে পারো যে ভাই ভি চেঞ্জ করলে তো পিভি চেঞ্জ হয়ে যায়, না, এটা করা যাবে না, কারণ পিভি একটা সলিড ইউনিট। তুমি আইদার দুইটাকে চেঞ্জ করতে হবে অথবা দুইটাকে কমাইতে হবে, মানে পিভি কে একত্রে চেঞ্জ করতে হবে। পি গুণন ভিটা যেই মানটা আছে, শুধু ভি কে চেঞ্জ করতে পারবা না। ওকে, তাহলে কে ক ইকুয়াল টু এনআরটি, এটার ভেতরে কোনো কি নাই, কোনো ভি নাই। দ্যাট মিন্স আমি যদি ক এর মান চিন্তা করি যে ভি এর উপর নির্ভর করতেছে কিনা, উত্তর হচ্ছে না, কারণ আমার এই সূত্রের মধ্যে কোনো কি নাই, ভি নাই। এইখানে টি এর মান বাড়াইলে কমাইলে ক এর মান বাড়বে কমবে, এন এর মান বাড়াইলে কমাইলে ক এর মান বাড়বে কমবে, আর এর মান তো বাড়ানো কমানো যায় না, বাট যদি যাইতো তাহলেও ক এর মান বাড়তো কমতো। বাট এখানে কোনো গুণ আকারে আর ভি নাই, সো আমি এটাকে কি চেঞ্জ করতে, ভি কে চেঞ্জ করে কিন্তু আমি কটাকে চেঞ্জ করতে পারবো না। সো এই জায়গাটায় কিন্তু অনেকেই একটা ভুল করি, সেটা ভাবি যে ভি কে চেঞ্জ করলে বুঝি পিভি চেঞ্জ হয়ে যায়। আমি এইটাকে একটা ইউনিট হিসেবে চিন্তা করতে পারি, একটা সলিড ইউনিট। তুমি চাইলেই এইটার ভেতর একটাকে চেঞ্জ করে আরেকটাকে চেঞ্জ না করতে পারো তা না। যদি এমন হতো এখানে একটা ভি গুণ আকারে থাকতো, তাহলে হয়তো যে হ্যাঁ এই ভিটাকে চেঞ্জ করলে এটা প্রভাবিত হচ্ছে, বাট শুধু এই ভেতরে এটাকে চেঞ্জ করতে তুমি পারবা না। এটা একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, যখন সে চলক হয়ে গেল তখন কিন্তু সে একটা ইউনিট হিসেবে চিন্তা করতে হবে। ওকে, এবার আমরা চলে আসি, তার মানে বুঝলাম যে আমার এই সমীকরণের ভিতরে এটাকে যদি ওয়াই ধরি, পিভিটাকে যদি ওয়াই ধরি, আর এই পাশে কোনো এক্স পাচ্ছি না, তার মানে ওয়াই এক্স এর উপরে নির্ভর করে না। এই জায়গাটা কিন্তু একটু বোঝার এন্ড মনে রাখার মতন। সো আমরা পিভির সমীকরণের ভেতরে কোনো ভি পাচ্ছি না, পিভি আমার এখানে ওয়াই, ভি আমার এখানে এক্স। দ্যাট মিন্স ওয়াই এর সমীকরণের ভেতরে কোনো এক্স পাচ্ছি না। ওয়াই এর সমীকরণের ভেতরে যদি কোনো এক্স না পাই, সেই ক্ষেত্রে আমরা বলবো ওয়াই এক্স এর উপর নির্ভর করে না, অর্থাৎ ওয়াই এক্স এর প্রপোর্শনাল না। এক্স এর মান বাড়ালে কমালে ওয়াই এর মানের চেঞ্জ হয় না। সো এই জায়গাগুলোতে আমার গ্রাফটা হবে, তার মানে কি ওয়াই এক্স এর উপর নির্ভর করে না। দ্যাট মিন্স এইরকম। এটা কি ইন্ডিকেট করে, এই গ্রাফটা ইন্ডিকেট করে ভি এর মান বাড়াইলে কমাইলেও পিভি এই ইউনিটটার মান বাড়ে না কমে না। এখন বলতে পারো ভাই ভি তো 2 করলে পিভি এর মান বেড়ে যাওয়ার কথা, তুমি তো পি টাকে ফিক্সড রেখে ভিটাকে বাড়াইতে পারবে না, তোমার দুইটাই সাইমultaneous চেঞ্জ হবে। তুমি ধরো ভি কে ডাবল করলে, পি ওইখানে অর্ধেকটা কমে যাবে, অর্ধেকটা কমে যায় আবার গুণফলটা আগের মতনই রাখবে। সো তুমি এখানে তো অবশ্যই ভি এর মান 1 আছে, ভি এর মান এখানে 2 আছে, ভি এর মান 3 আছে, রাইট? ভি এর মান তো এরকম বাড়তেছে। সো তুমি বলতে পারো ভাই 1 থেকে 2 এ গেলাম, এটার ভিতরেও তো ভি আছে, সো গুণ করলে এটা বাড়ে না কেন? কারণ তুমি যে এই যে 1 থেকে একে 2 বানাইছো, 1 থেকে যে ওকে 2 নিছো, দেখা যাবে এইটা আবার 2 থেকে 1 এ নেমে আসছে। সো তোমার দেখা যাবে এটা আবার 2 থেকে 1 এ নেমে আসছে। সো একটাকে বাড়াইলে আরেকটা ওইভাবে কমে যাচ্ছে, অর্থাৎ এটার আগের ভ্যালুটা আগে ছিল 2, পরে তুমি যখন এটাকে 2 বানাইছো তখন এটা 1 হয়ে গেছে। সো এই দুইটার গুণফল 2 1 এ 2, এই দুইটার গুণফল 2 1 এ 2। আবার তুমি এরকম ভাবে যতই পরিবর্তন করো দেখবা যে গুণফলটাকে সে আর বাড়তে দিচ্ছে না। এখনো যা এটা বাড়াইছো পি কমে গেছে, কমে যে গুণফল একই মানে রাখছে, এটা বাড়াইছো ভি পি আরো কমে গেছে, গুণফলটাকে একই মানে রাখছে। সো এই জায়গাটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। পি ভি এমন আমি করতে পারবো না যে ভিটাকে শুধু বাড়াচ্ছি পি চেঞ্জ হচ্ছে না,
ভিটাকে বাড়ালে পি এমন ভাবে কমে যায় যে পি ভিটা ফিক্সডই থাকে। সো এই গ্রাফটা আমার এইভাবে ডিরাইভ করা যায়। এরপর আমরা চলে আসি আমাদের থার্ড গ্রাফটা দেখি। এই গ্রাফটা দেখো ভি ভার্সেস টি গ্রাফ। ভি ভার্সেস টি গ্রাফ, এই ক্ষেত্রে আমার ওয়াই অক্ষ বরাবর আছে কে ভি, এক্স অক্ষ বরাবর আছে কি টি। ওয়াই অক্ষ বরাবর আমার আছে ভি, এক্স অক্ষ বরাবর আমার আছে টি। সো এই জায়গাটাতে আমরা যদি গ্রাফ আঁকাতে চাই, আমরা আবার সমীকরণ সিলেক্ট করব ভি আর টি রিলেটেড। আমি বলছি পিভি ইকুয়াল টু এনআরটি, সেফ থাকতে চাইলে সব সময় পিভি ইকুয়াল টু এনআরটি নিব। পিভি ইকুয়াল টু এনআরটি নিলাম। পিভি ইকুয়াল টু এনআরটি নেওয়ার পরে এরপর করব কি ভি ইকুয়াল টু এন আর বাই পি ইনটু টি, এইভাবে লিখলাম। ভিটাকে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলাম। এরপরে আমি এই জায়গায় ধ্রুবকটা যেটা, সেই ধ্রুবকটাকে রেড করে দিছি। অধীন চলককে এক পাশে রাখছি, বাকি সব অন্য পাশে পাঠাইছি। পরের স্টেপে অধীন চলক ভি আর স্বাধীন চলক টি ছাড়া যারাই আছে সূত্রে তাদেরকে ধ্রুবক বানাই ফেলছি, অর্থাৎ এন আর বাই পি কে ধ্রুবক বানাই ফেলছি। এটা ধ্রুবক এন্ড সমান সমান আছে, ধ্রুবক আর সমান সমান আছে, এই দুটোকে কি বানাইতে হবে? সমানুপাতিক নিয়ে আসতে হবে। ধ্রুবক আর সমান সমানটাকে সমানুপাতিকে নিয়ে আসছি। তো ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি, ভি কে আমার ওয়াই, টি কে আমার এক্স। সো আমি ওয়াই সমানুপাতিক এক্স বলতে পারি। y সমানুপাতিক x যদি বলি তাহলে আমার গ্রাফটা কেমন হবে? তাহলে আমার গ্রাফটা হবে একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন। এন্ড এটা কি স্ট্রেট লাইন হবে? এটা মূল বিন্দুগামী স্ট্রেট লাইন হবে। এটা কি হবে? এটা মূল বিন্দুগামী স্ট্রেট লাইন হবে। সো আমার এই গ্রাফটা তাই মূল বিন্দুগামী স্ট্রেট লাইন। কি ইন্ডিকেট করতেছে? তাপমাত্রা 2 গুণ বাড়াইলে আয়তন 2 গুণ বাড়বে, তাপমাত্রা 3 গুণ বাড়াইলে আয়তন 3 গুণ বাড়বে। স্ট্রেট লাইনে যখন সম্পর্কিত, একটা বাড়ালে আরেকটা বাড়ে, এভাবে মনে রাখবা না। মনে রাখবা একটা যত গুণ বাড়াবো আরেকটা তত গুণ বাড়বে। আমি যদি এইটাকে যা করব, আমি যদি 2 ঘর ডানে যেয়ে 1 ঘর উপরে উঠি, আমি তাহলে 4 ঘর ডানে যেয়ে অবশ্যই 2 ঘর উপরে উঠতে হবে। তো এইরকম ভাবে আমি যদি 8 ঘর ডানে যাই তাহলে আমার অবশ্যই 4 ঘর উপরে উঠতে হবে। মানে একটা সুনির্দিষ্ট সম্পর্কে অলওয়েজ সম্পর্কিত হবে। আমি এটাকে ডাবল করলে ওইটা ডাবল বাড়বে, এটাকে ট্রিপল করলে এটা ট্রিপল বাড়বে। সো দেখো ডাবল করছি, এটা ডাবল বাড়ছে। সো সমানুপাতিক সম্পর্কে সম্পর্কিত যখন হবে আর ঘাতের 1 যখন হবে তখন স্ট্রেট লাইন। আর স্ট্রেট লাইন মানে আমার একটাকে যত গুণ বাড়াবো আরেকটা ঠিক তত গুণই বাড়বে। এন্ড এই জিনিসটা কাজে লাগে কিন্তু একটু পরে আমরা একটা ম্যাথ করব, এন্ড ওই ম্যাথটা এসে থাকে পরীক্ষায়। সো ওই ম্যাথটা কিন্তু অনেকেই গ্রাফ সম্বন্ধে ভালো আইডিয়া না থাকলে পারবে না। এই গ্রাফ কিন্তু শুধু আঁকার জন্যই না, গ্রাফটা থেকে অনেক উদ্দীপক হয়, উদ্দীপক থেকে ডাটা নিতে হয়, ডাটা নিয়ে ম্যাথ করতে হয়। অলসো এই গ্রাফটা একেও মাঝে মাঝে অনেকগুলো ম্যাথ অনেক সহজ হয়ে যায়। তোমরা যখন ধারাবাহিকভাবে এই জিনিসগুলো পড়বা তখন তোমরা রিলেট করতে পারবে এই জিনিসটা ছাড়া সামনের অনেকগুলো ম্যাথ হয়তো তুমি ধরতেই পারতে না আসলে হচ্ছেটা কি। সো এবার আমরা চলে আসি আমাদের এরপরে এই ছোট্ট গ্রাফ। এটা ঠিক আগেরটার মতনই। এখন আমরা ভি ভার্সেস টি কি গ্রাফ আঁকবো, বাট এখন আমরা তাপমাত্রাটা ডিগ্রি সেলসিয়াসে চিন্তা করব। এটা ছিল ভি সমানুপাতিক টি, বাট তাপমাত্রা কি ছিল? তাপমাত্রা ছিল কেলভিনে। তাপমাত্রা ছিল এখানে কেলভিনে। ভি সমানুপাতিক টি গ্রাফ বটে, বাট তাপমাত্রা কেলভিনে। আমি এখন আঁকবো ভি সমানুপাতিক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্রাফ। ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্রাফ যদি আঁকতে হয় তাহলে আমি ক্যাপিটাল টি ইকুয়াল টু লিখবো কি? টি প্লাস 273, টি প্লাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে 273 যোগ করলে এটা কিসে চলে আসে? কেলভিনে। সো আমি এই সম্পর্কটা লিখলাম। আমি জানি না আমাদের সময় হয়ে যাচ্ছে অলমোস্ট, বাট স্টিল আমার এখানে কয়েকটা জিনিস একটু না দেখালেই না। এটা যদি না দেখাতে পারি এখন তাহলে দেখা যাবে যে আমাদের কি এই পড়াটা শেষ করতে করতে অনেকগুলো বেশি ক্লাস লেগে যাচ্ছে। আজকে ক্লাসটা শুরু করতে হয়েছে দেরিতে, এর জন্য আমার পরে একটু সময় বেশি নিচ্ছি। তো আশা করি তোমরা যারা এখন লাইভে আসো তারা তো দেখতেছি, আর যারা লাইভে নাই তারাও যেন পরবর্তী এই জিনিসগুলো ক্লিয়ার করে নাও। তো আমরা যেই তাপমাত্রা টি দেখছি এটা হচ্ছে ক্যালভিনের তাপমাত্রা। ক্যালভিনের তাপমাত্রা আর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সম্পর্ক আমরা এমন বলতে পারি, ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে 273 যোগ করলে ক্যালভিন হয়। সো এইটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর ক্যালভিনের তাপমাত্রার মধ্যে সম্পর্ক। তো তার মানে আমরা একটু আগে যে সমীকরণটা আনছি ভি সমানুপাতিক টি, এইটাকে আমরা বলতে পারি ভি সমানুপাতিক টি প্লাস 273, ভি সমানুপাতিক টি প্লাস 273। এখন এইটা কার মতন? এইটা কার মতন? এখানে ওয়াই হচ্ছে আমার ভি, এক্স হচ্ছে আমার স্মল টি। তাহলে এইটাকে আমরা এরকম বলতে পারি না? এটা হচ্ছে আমার এইরকম y সমানুপাতিক x প্লাস একটা ধ্রুবক আছে, ধ্রুবকটা কত? 273। আগেরটা ছিল y সমানুপাতিক x, যখন আমরা শুধু v ভার্সেস t গ্রাফ নিয়ে আলোচনা করছি। y অক্ষ বরাবর v ছিল, x অক্ষ বরাবর ক্যাপিটাল T ছিল। এখন আমরা y অক্ষ বরাবর v আর x অক্ষ বরাবর স্মল t, ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা x অক্ষ বরাবর। তখন আমার সম্পর্কটা কি? y সমানুপাতিক x প্লাস c।
এই সম্পর্কে আমরা জানি এটাও স্ট্রেট লাইন হবে, কারণ x এর পাওয়ার কত 1, আমি বলছি পাওয়ার 1 মানে স্ট্রেট লাইন, পাওয়ার 1 তাই স্ট্রেট লাইন, বাট এই ক্ষেত্রে একটা প্লাস কিছু আছে, অর্থাৎ y = mx + c এর মতো। তার মানে এই ক্ষেত্রে আমার গ্রাফটা একটা সার্টেন হাইট থেকে শুরু হবে। এন্ড আমি এটাও বলে রাখি এই হাইটটা কত, এই হাইটটা হচ্ছে আমার c, এই যে হাইটটা আছে এই হাইটটা কত, এই হাইটটা কত, এই হাইটটা হচ্ছে আমার সেই c, যেই সিটাকে আমরা এখানে দেখতেছি, যেই সিটাকে আমরা এখানে দেখতেছি, মানে যেই 273 টাকে আমরা এখানে দেখতেছি। সো আমার এই গ্রাফের জন্য এই c এর ভ্যালুটা কত 273, এই c এর ভ্যালুটা কত, c এর ভ্যালুটা হচ্ছে 273, ঠিক আছে। সো আমার এই সম্পর্কের জন্য এখানে হচ্ছে 273 ঘর উপর থেকে একটা স্ট্রেট লাইন হবে যা ডানের দিকে যাবে। বাম পাশে কেন ডটেড লাইন দিছি, কারণ বাম পাশে এটা কাল্পনিক, ঠিক আছে, বাম পাশের এটা কাল্পনিক। কেন, কারণ আমরা সাধারণত গ্যাস অবস্থায় রেখে তখন যখন তাকে তাপমাত্রা কমাতে চাই, আমি বামে যাচ্ছি মানে কি, বামে যাচ্ছি মানে কি তাপমাত্রা কমাচ্ছি, আর ডানে যাচ্ছি মানে কি তাপমাত্রা বাড়াচ্ছি। ডানে যাচ্ছি মানে কি তাপমাত্রা বাড়াচ্ছি। সো বামে আসতেছি মানে তাপমাত্রা কমাচ্ছি। কার থেকে কমাচ্ছি, আমি 273 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 0 ডিগ্রি 273 কেলভিন, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকেও কিন্তু কি হচ্ছে, কমাচ্ছি, ঠিক আছে। সো আমরা এই জায়গা থেকে, সরি এটা 273 আয়তনের ভ্যালু। সো আমরা বামে যাচ্ছি মানে কি, বামে যাচ্ছি মানে আমরা তাপমাত্রার ভ্যালুটা কি কমাচ্ছি ডিগ্রি সেলসিয়াস থেকে। এই পয়েন্টের স্থানাঙ্ক কত, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 0,0। এই পয়েন্টের স্থানাঙ্ক কত, এই পয়েন্টের স্থানাঙ্ক আমি বলছি যে আমার x অক্ষের ভ্যালু তো 0, তাই না, y অক্ষের উপরে আছে 0,273, দ্যাট মিন্স 273 যে ভ্যালুটা আছে এটা আমার কিসের ভ্যালু, এটা আমার আয়তনের ভ্যালু, y অক্ষ বরাবর যেহেতু আয়তনের ভ্যালু। এখন বামে যাচ্ছি মিন্স হোয়াট, আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকেও কমতেছি। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে নরমালি কমতে থাকলে গ্যাসের তো একটা কি আছে, স্ফুটনাঙ্ক আছে, গলনাঙ্ক আছে, তাই না, গলনাঙ্কের থেকেও যদি তুমি তাপমাত্রা কমাও, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কমাচ্ছ, পানির গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, বাট গ্যাসের ক্ষেত্রে হয়তো এটা একটু কম, বাট এতও কম না যে একদম অনেক কম। কমাচ্ছ যখন, তখন গ্যাসটাকে আর গ্যাস অবস্থায় পাবে না, গ্যাসটা কি হয়ে যাবে, তরল হয়ে যাবে। আর যখন গ্যাসটা তরল হয়ে যাবে তখন আর এই সূত্র প্রযোজ্য হবে না, তখন আর PV = nRT সূত্র প্রযোজ্য হবে না। তাই এই পোরশনটা কি হয়, ডটেড লাইন দিয়ে দেয়া হয়। ডটেড লাইন দিয়ে এর জন্য দেওয়া হয় কারণ এর পোরশনের পরে আমার তো আর এই সূত্র ভ্যালিড না, গ্যাস যখন তরল হয়ে গেছে তখন তো আর আমার এই সূত্র ভ্যালিড না, মানে এই সূত্র থেকে আসা যে গ্রাফ, এই গ্রাফও ভ্যালিড না। তাই এটা হচ্ছে কল্পনা যে যদি আমি তাপমাত্রা কমাইতাম আর গ্যাস অবস্থাতেই থাকতো, গ্যাস তরল না হইতো, গলনাঙ্কের নামার পরও গ্যাস যদি গ্যাস অবস্থাতেই থাকতো, গ্যাস যদি তরল না হতো, তাহলে কি ঘটতে পারতো, সেই জন্যই আমাদের এই গ্রাফটা এঁকে দেওয়া। বাট এটা কিন্তু বাস্তবে রিয়ালিটিতে এক্সিস্ট করে না। তো এটা আমি আশা করি বুঝাইতে পারছি। যখন আমরা তাপমাত্রা বামে যাব, কমাইতে থাকবো, তখন আমরা কেন ডটেড লাইন দিই, কারণ তখন ইউজুয়ালি গ্যাস লিকুইড হয়ে যায়, বাট বাস্তবে লিকুইড হয়ে গেলে এগুলো খাটে না, অ্যান্ড এগুলো না খাটে গ্রাফও খাটে না। বাট ধরে নিই যদি লিকুইড না হতো তাহলে কি হতে পারতো, সেটাই আমরা ডটেড লাইন দিয়ে দেখি। এন্ড এটা থেকে ইন্টারেস্টিং জিনিস আমি বলছি যে এটার ভ্যালু 273 কি আমার v এর ভ্যালু, রাইট। যদি ঢাল 1 হয়, কারণ আমার এক্ষেত্রে ঢাল কি পাওয়ার, এটার সহগ কত 1 না, সহগ 1, দ্যাট মিন্স ঢাল 1 m1। কোন একটা সরলরেখার ঢাল যদি 1 হয় এটা কি ইন্ডিকেট করে, ঢাল 1 হলে স্ট্রেট লাইন, ঢাল 1 হলে এটা কি ইন্ডিকেট করে, ওই স্ট্রেট লাইনটায় 2 ঘর ডানে গেলে 2 ঘর উপরে উঠবে, 3 ঘর ডানে গেলে 3 ঘর উপরে উঠবে, তাই না। সো m এর কে তোমরা এভাবে পড়ছো, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। m এর ভ্যালু 1 হওয়ার অর্থ কি, m এর ভ্যালু 1 হওয়ার অর্থ কোটিদ্বয়ের অন্তর যেই কথা, ভুজদ্বয়ের অন্তর একই কথা, কোটিদ্বয়ের অন্তর যেই কথা, ভুজদ্বয়ের অন্তর একই কথা। এখন কোটিদ্বয়ের অন্তর আর ভুজদ্বয়ের অন্তর একই কথা মানে কি, x অক্ষ বরাবর যত ঘর ডানে যাবা y অক্ষ বরাবর তত ঘরই উঠতে হবে, x অক্ষ বরাবর যত ঘর বামে যাবা y অক্ষ বরাবর তত ঘরই নিচে নামতে হবে। মানে ডেল x পজিটিভ 10 হইলে ডেল y ও পজিটিভ 10, ডেল x নেগেটিভ 10 হইলে ডেল y ও নেগেটিভ 10। আর ডেল x নেগেটিভ মানে বামে যাওয়া, ডেল x পজিটিভ মানে ডানে যাওয়া, ডেল y পজিটিভ মানে উপরে ওঠা, ডেল y নেগেটিভ মানে নিচে নামা। তাহলে আমি যদি এই পয়েন্টে থাকি আর এই পয়েন্টের স্থানাঙ্ক যদি হয় 0,273, আমি এই 273টাকে 0 বানাইতে চাই, y অক্ষের 273টাকে 0 বানাইতে চাই, দ্যাট মিন্স কি আমার 273 ঘর নিচে নামতে হবে, 273 ঘর নিচে নামতে হবে। আমি এখন 273 ঘর উপরে আসি, তাই এটা 273।
আমি 273 ঘর নিচে নামতে চাই, নিচে নামলে আমার অ্যাকচুয়ালি কি এই জায়গায় আসতে হবে, এন্ড 273 ঘর নিচে নামলে ঢাল 1 হইলে আমার অবশ্যই 273 ঘর বামেও আসতে হবে। এই স্ট্রেট লাইনটা যদি মেইনটেইন করতে হয় তাহলে আমি 273 ঘর নিচে তখনই নামতে পারবো যখন আমি 273 ঘর বামে যাব। আর 273 ঘর বামে যাওয়া, কার থেকে 273 ঘর বামে যাচ্ছি, x এর মান 0 থেকে বামে যাচ্ছি। 0 থেকে 1 ঘর বামে গেলে -1, 0 থেকে 2 ঘর বামে গেলে -2, 0 থেকে 273 ঘর বামে গেলে -273 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে আসলে আমাদের পরম শূন্য তাপমাত্রার উৎপত্তি। যে পরম শূন্য তাপমাত্রা, যেই তাপমাত্রায় গ্যাসের এই পয়েন্টের স্থানাঙ্ক কত, এই পয়েন্টের স্থানাঙ্ক -273,0, এটা কে 0, আয়তন 0, v এর ভ্যালু 0। যেই তাপমাত্রায় আমার গ্যাসের আয়তন থিওরিটিক্যালি 0 হয়ে যায়, যেই তাপমাত্রায় আমার গ্যাসের আয়তন থিওরিটিক্যালি 0 হয়ে যায়, সেই তাপমাত্রাটাকে আমরা বলি কি, পরম শূন্য তাপমাত্রা। সেই তাপমাত্রাটাকে আমরা কি বলি, পরম শূন্য তাপমাত্রা। যে তাপমাত্রাটায় আমার গ্যাসের আয়তন থিওরিটিক্যালি 0। কেন থিওরিটিক্যালি কথা আলোচনা করছি, কারণ প্র্যাকটিক্যালি যদি আমি এই জিনিসটাকে নিতে চাইতাম, প্র্যাকটিক্যালি আমি চাচ্ছি তাপমাত্রা কমায় 0 করতে, তাহলে যে জিনিসটা করতো, গ্যাসটা লিকুইড হয়ে যেত। লিকুইড হয়ে গেলে তখন আর এই সূত্র, এই গ্রাফ কোনটাই ভ্যালিড থাকতো না। যদি গ্যাসকে গ্যাস অবস্থায় রাখা যেত এন্ড তাপমাত্রা আমরা 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যেতে পারতাম, তাহলে ম্যাজিক করতো। ম্যাজিক মানে কি, এই যে গ্যাস আছে, তাপমাত্রা কমাচ্ছি -273 ডিগ্রি সেলসিয়াস, গ্যাস নাই। গ্যাসের আয়তন 0 মানে কি, গ্যাস আর নাই, এক্সিস্ট করতেছে না গ্যাস। গ্যাসের ভলিউম 0 মানে গ্যাসকে আমরা আর দেখতে পাচ্ছি না। নরমালি তো দেখতে পাই না, বাট গ্যাসকে আমরা আর অস্তিত্ব রূপেই পাচ্ছি না। ওকে, তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এই গ্রাফটা থেকে কিন্তু আমরা একটা ম্যাথ করব, এন্ড এই ম্যাথটা করার পরই আমরা আজকে ক্লাসে শেষ করব। অলরেডি আজান দিয়ে দিয়েছে, এন্ড আমি আজকে খুব দ্রুত টানছি এর জন্য যে আমাদের আজানের সময় গেছে, ক্লাসটা শুরু করতে দেরি হয়ে গেছে আগের ক্লাসটা থাকার কারণে। সো আমরা এখন এই জায়গাটাতে একটা ম্যাথ করব, এই গ্রাফটাকে কাজে লাগাই, এই গ্রাফটাতে কাজে লাগাই একটা ম্যাথ আমরা করব। এই ম্যাথটা দেখো কি দেয়া আছে, স্থির চাপে 4 × 10⁻³ মিটার কিউব আয়তনে কোন গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 68.25 ডিগ্রি সেলসিয়াস 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হলো, করলে এর আয়তন 10⁻³ মিটার কিউব বাড়ে। 10⁻³ মিটার কিউব বাড়ে। পরম শূন্য তাপমাত্রার মান নির্ণয় করতে বলা হয়েছে। তোমরা একটু চিন্তা করো এই ম্যাথটা কিভাবে করবা, তোমরা একটু চিন্তা করো যে এই ম্যাথটা তোমরা কিভাবে করবা। একদম ইজি হবে যদি তোমরা এই ম্যাথটা একটু চিন্তা করতে পারো। সো আমি একটু একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। তো এই ম্যাথটার মধ্যে আমাদের অ্যাকচুয়ালি কি কি দেয়া আছে, তাহলে খেয়াল করো। তোমরা তো চিন্তা করতে বলছিলাম, তোমরা একটু চিন্তা করে দেখো যে এই ম্যাথটার মধ্যে আসলে কি কি জিনিস দেওয়া আছে। এই ম্যাথটা গ্রাফ ছাড়া কিন্তু কোয়াইট ইম্পসিবল। কেন, কারণ গ্রাফটা থাকলে তোমার বুঝতে সুবিধা যে আসলে এখানে কি বের করতে বলছে। পরম শূন্য তাপমাত্রা তোমার কাছে বের করতে বলছে। দ্যাট মিন্স গ্রাফে যেই পয়েন্টে ভলিউম 0 হয়ে যাচ্ছে সেই পয়েন্টের x এর ভ্যালু তোমার বের করতে বলছে। গ্রাফে যেই পয়েন্টের ভলিউম 0 হয়ে যাচ্ছে সেই পয়েন্টের x এর ভ্যালু বের করতে বলছে। কোন গ্রাফের, v ভার্সেস ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার গ্রাফে। v ভার্সেস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্রাফের যেই পয়েন্টে v এর ভ্যালু 0 সেই পয়েন্টের t ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ x এর ভ্যালু জানতে চাইছে। ওকে, তাহলে এখন এই ম্যাথটা করার জন্য তোমার অ্যাকচুয়ালি কি পয়েন্ট প্লট করতে হবে। এটা যতটা না ফিজিক্সের ম্যাথ তার চেয়ে বেশি এটা ম্যাথসের ম্যাথ, সরল রেখা চ্যাপ্টারের ম্যাথ। এটা যতটা না ফিজিক্সের তার চেয়ে বেশি এটা সরল রেখা চ্যাপ্টারের ম্যাথ। এখানে দেখো এত আয়তনের কোন গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস আগের তাপমাত্রা 68.25 ডিগ্রি সেলসিয়াস পরের তাপমাত্রায় উত্তপ্ত করলে এর আয়তন কত হয়, 10⁻³ মিটার কিউব বাড়ে। মানে আগেরটা থেকে এতটুকু বাড়ছে। তাহলে অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা দেওয়া আছে 4 × 10⁻³। দ্যাট মিন্স আমরা যদি পয়েন্ট প্লট করি তাহলে আমি একটু দেখাই পয়েন্ট প্লট করে। আমাদের এখানে এই জায়গাটাতে আমাদের গ্রাফটার এই পয়েন্টের স্থানাঙ্ক জানি আমরা। স্থানাঙ্ক কত, x এর ভ্যালু
x যেহেতু আমার ডিগ্রি সেলসিয়াস, x এর ভ্যালু 0 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু কত 4 × 10⁻³ 4 × 10⁻³ তো এই জায়গায় কিন্তু আমরা কি জানি x এর এই পয়েন্টের স্থানাঙ্কটা জানি। এন্ড অলসো আমার এখানে আরেকটা পয়েন্ট দেওয়া আছে, তাই না? আরেকটা পয়েন্ট দেওয়া আছে, আরেকটা পয়েন্ট কি দেওয়া আছে আমার, সেটা হচ্ছে যে আমি যদি তাপমাত্রা কি করি, তাপমাত্রাটাকে বাড়াই কত করি 68.25 ডিগ্রি সেলসিয়াস করি, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্কের কথা বললাম, তাপমাত্রা বাড়াইছি, তাপমাত্রা বাড়াই আমি কত করছি 68.25 ডিগ্রি সেলসিয়াস করছি। 68.25 ডিগ্রি সেলসিয়াস করাতে আমার আয়তনটা কি বেড়ে গেছে, আয়তনটা বেড়ে গেছে, কতটুকু বাড়ছে 10⁻³ মিটার কিউব পরিমাণ বাড়ছে। তাহলে আমি এখানে এই পয়েন্টের স্থানাঙ্ক জানি 0, এত, আর এই পয়েন্টের স্থানাঙ্কও কিন্তু আমি জানি, এই পয়েন্টের x কত 68.25, এই পয়েন্টের y কত, y হচ্ছে এতটুকু বাড়ছে আগেরটার সাথে, দ্যাট মিন্স এখানে আমার 4 × 10⁻³ তো আসি, 10⁻³ তো আসি, 3 আগে ছিল, 10⁻³ তো আসি প্লাস এটা তো যুক্ত হইছে, কত যুক্ত হইছে 10⁻³ পরিমাণ যুক্ত হইছে, 10⁻³ পরিমাণ যোগ হইছে, বাড়ছে না এতটুকু পরিমাণ, তো এতটুকু বৃদ্ধি পাইছে, আগেরটার সাথে এতটুকু যোগ হইছে, আগেরটা এখন যোগ হইছে এতটুকু। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক আমি জানি, আমি কয়টা পয়েন্টের স্থানাঙ্ক জানি, আমি এই পয়েন্টের স্থানাঙ্ক জানি, আমি এই পয়েন্টের স্থানাঙ্ক জানি। আমার লাগবে কি যেই পয়েন্টে এই গ্রাফটা টেনে দিলে যেই পয়েন্টে আমার v0 হয়ে যায়, এই পয়েন্টে আমার k0 v0, এই পয়েন্টের ভুজ দরকার। এটাই তো আমার এই ম্যাথের জানতে চাওয়া জিনিস, এই পয়েন্টের ভুজ কত, এটাই আমার কাছে জানতে চাইছে। যদি এটা হয় তাহলে এই পয়েন্টের ভুজ কত, এটাই পরম শূন্য তাপমাত্রা। সো এই পয়েন্টটা জানার জন্য আমাদের গ্রাফের ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার ছিল। সো আমি এর জন্যই চেষ্টা করছি তোমাদেরকে গ্রাফের ব্যাকগ্রাউন্ডটা দেখায় আসতে, গ্রাফ আসলে কিভাবে ফর্ম করে, গ্রাফটা কেন দরকার। সো আমরা এই পয়েন্টের স্থানাঙ্ক জানি, এই পয়েন্টের স্থানাঙ্ক জানি, আমার এই পয়েন্টের ভুজের মান দরকার, এই পয়েন্টের কোটি জানি, ভুজের মান দরকার। খেয়াল করে দেখো, লাইন তো একটাই, রেখা তো একটাই, যে কোনো একটা জায়গায় আমি যদি একটা সরলরেখা আঁকি, এই সরলরেখার এই বিন্দুতে আর এই বিন্দুতে আমি কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর যদি করি, যেই ঢাল পাবো এই বিন্দুর সাথে আমি যদি কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর করি, একই ঢাল পাবো না? সরলরেখা যদি একটাই হয়, সরলরেখার ঢাল সব সময় একটাই মান, সরলরেখা যদি একটাই হয়, সরলরেখার ঢাল সব সময় একটাই মান। তাহলে আমরা কিন্তু বলতে পারি ঢালের ভ্যালুটা কি থাকবে, ঢালের ভ্যালুটা একই থাকবে। আমি যদি এই দুইটা বিন্দু কাজে লাগাই, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর করি, যেই মান পাবো, আমি যদি এই বিন্দু দুইটা কাজে লাগাই, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর করি, একই মান পাবো। আমি যেটা বোঝাতে যাচ্ছি, এই পয়েন্টে একটা স্থানাঙ্ক আছে x1 y1, এই পয়েন্টে একটা স্থানাঙ্ক আছে x2 y2, এই পয়েন্টে একটা স্থানাঙ্ক আছে x3 y3। যে কোনো দুইটা পয়েন্টকে নিয়ে ঢাল বের করি না কেন, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর দিয়ে তো ঢাল বের করে, যেভাবেই বের করি না কেন একই মান আসতে বাধ্য। এটা থেকে এটা বুঝাইতে চাইলাম যে আমি যদি কোনো একটা ভ্যালু অজানা থাকে, কোনো একটা ভ্যালু যদি আমার অজানা থাকে, তাহলে উপায় সিম্পল, আমি যেই দুইটা পয়েন্ট পুরোপুরি জানি ওই দুইটা পয়েন্ট দিয়ে ঢাল বের করব, এন্ড ওই ঢালটা নিয়ে যে কোনো একটা পয়েন্ট আর অজানা পয়েন্ট, ওই অজানা পয়েন্টের সাথেও ঢাল বের করব, দুইটার ঢাল একই হবে, ঢাল দুইটা সমান দিয়ে আমি কি করতে পারি, আননোন বের করতে পারি। তাহলে করে দেখাই তোমাদেরকে এভাবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, করে দেখাই তোমাদেরকে এভাবে। দেখো আমি এখানে কি লিখলাম, আমি লিখছি ঢাল ইকুয়াল টু কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। কয়বার লিখছি? দুইবার লিখছি। একবার যে লিখছি এটা কোন দুইটা পয়েন্টকে নিয়ে লিখছি, এটা কোন দুইটা পয়েন্টকে নিয়ে লিখছি, এটা লিখছি এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্টকে নিয়ে। তাহলে এখানে কি আমার সবই জানা ভ্যালু, এখানে ভুজ জানি, কোটি জানি এই পয়েন্টের, আবার এই পয়েন্টেরও ভুজ জানি, কোটি জানি, তাই না? সো ভুজ জানি, কোটি জানি দুই, এই পয়েন্টেরও এই পয়েন্টেরও, তো এখানে আমি একটা ঢাল পাবো, আবার এইখানেও কি আমরা একটা ঢাল পাবো। সো এইটা কাকে নিয়ে, এটা করছি এইকে নিয়ে আর ওকে। তো আমরা এখানে দেখো লেভেলিং গুলো করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে কোনটা x0 কোনটা x1, তাহলে বুঝতে সুবিধা হবে। x1 আমার অ্যাকচুয়ালি কোন পয়েন্টটা ইন্ডিকেট করছে, x1 y1 আমার এই পয়েন্ট, x1 y1 আমার এই পয়েন্টটা, এটা হচ্ছে x1 y1।
x1 এর ভ্যালু কত 0, y1 এর ভ্যালু কত 4 × 10⁻3। এইটা কোন পয়েন্ট? এটা হচ্ছে আমার x2 y2। x2 এর ভ্যালু কত 68.25, y2 এর ভ্যালু কত 4 × 10⁻3 এর সাথে যোগ হবে 10⁻3। তাই লিখছি দেখো, তাই আমি লিখছি এই জায়গাটার মধ্যে, তাই আমি লিখছি 4 × 10⁻3 এর সাথে প্লাস 10⁻3 যোগ হইছে। ওকে, আর x0 y0 কত? x0 y0 হচ্ছে এই পয়েন্ট, x0 y0 হচ্ছে আমার এই পয়েন্ট, x0 y0। এখন x0 এর ভ্যালু কত? x0 এর ভ্যালু আমরা এটা বের করব, এটাই আমার ম্যাথের অ্যানসার। y0 এর ভ্যালু এটা কিন্তু আমাকে বলে দিতে হবে না, এটা আমার কি, যে পয়েন্টে v0 হয়, ভলিউম 0 হয়, দ্যাট মিন্স y0 এর এটা কত হবে 0, y0 এর এটা কত হবে 0। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি যদি ম্যাথটা সলভ করি, সলভ করলে আমার কি আসে, সবগুলো ভ্যালু বসাই দিলাম, সবগুলো ভ্যালু বসাই দিলাম আমি এই জায়গাটার মধ্যে, সবগুলো ভ্যালু বসাই দিছি আমি। এই জায়গাটা থেকে দেখো কি করছি, জাস্ট এই যে এই x0 পোরশনটা এটাকে বামে নিয়ে আসছি, এই দুইটাকে ডানে নিয়ে আসছি। তাহলে দেখো পক্ষান্তর করলে এটা আসে না, এটাকে বামে নিয়ে গেছি এন্ড এটাকে উল্টায় ডানে নিয়ে আসছি, এটাকে উল্টায় ডানে নিয়ে আসছি। তাহলে দেখো x0 টাকে একপাশে করাতে আমার কি আসতেছে 0 - y1 ডিভাইড বাই 1, আর এটা কি x2 - x1 ডিভাইড বাই y2 - y1। তাহলে এই জায়গায় 0টা কোথা থেকে, এই যে y0 এর 0টা, ঠিক আছে। এন্ড এটাকে ওপাশে নিয়ে যাওয়ার ফলে এটা কি 1 হয়ে যাবে না, এটাকে ওপাশে নিয়ে যাওয়ার ফলে এই জায়গায় একটা 1 থাকবে, এন্ড এটাকে এই পাশে নিয়ে আসার ফলে এটা উল্টায় যাবে। সো উল্টায় যাওয়ার পরে আমি ভ্যালুগুলো জাস্ট বসাইছি, ভ্যালুগুলো এখানে জাস্ট বসানো হয়েছে। ভ্যালুগুলো বসাইলে দেখো আমার এখানে ইজিলি কি চলে আসে, x0 টা চলে আসে। x0 আমার হিসাব করে কত আসছে -273°C, -273°C। তাহলে এইভাবে কিন্তু আমাদের কি করতে পারে, ম্যাথ আসতে পারে। সো এই ম্যাথটা অ্যাকচুয়ালি এই গ্রাফটা ছাড়া বোঝা কিন্তু সম্ভব ছিল না। এই সূত্রটা কোথাকার? এই সূত্রটা আমার সরলরেখার। সরলরেখা কোথা থেকে আসছে? গ্রাফ থেকে আসছে। সো আমার এই গ্রাফটার সাথে এই জিনিসটা না বুঝলে কিন্তু আমাদের এই ম্যাথগুলো করা কিন্তু কি হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে। এটা কিন্তু কোনো ফিজিক্সের সূত্র না, এটা একটা সরলরেখার ঢালের সূত্র। তো আমার আজকের ক্লাসটা আমি এই বলে এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা বায়ুর চাপ, আর্দ্রতা, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসের টপিকগুলো কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট হবে। এন্ড এটা বলতে পারি যে নেক্সট ক্লাসে যে জিনিসগুলো পড়াবো, নেক্সট ক্লাস আর পরের ক্লাসে, এই সামনের দুই ক্লাসে যে জিনিসগুলো পড়াবো, ওখান থেকেই বলা যায় তোমরা 10 মার্কস কমন পেয়ে যাবা। এইচএসসি পরীক্ষায় ফুললি 10 মার্কস কমন পেয়ে যাবা। একদম নতুন কিছু আসবে না, হুবহু ওই জায়গাগুলো থেকেই আসবে। নেক্সট দুই ক্লাসে যা পড়াবো সেখান থেকেই সরাসরি আসবে, কারণ ওই চ্যাপ্টারটা এমনিই ইম্পর্টেন্ট ছিল, ওই পোরশনটা আর্দ্রতা শিশিরাঙ্কের এখন আরো বেশি ইম্পর্টেন্স বেড়ে গেছে, কারণ এই চ্যাপ্টারটার মধ্যে এখন গতিতত্ত্বের পার্টটা পুরোপুরি বাদই দিয়ে দেওয়া হয়েছে, স্বাধীনতার মাত্রার পার্টটা বাদই দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। নামাজের সময় হয়ে গেছে, তাই দ্রুত শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ।